তাহলে ঢুকতেছে স্যার বসেন স্যার। বলবো এর কাজ ওপেন বললে দাঁড়ান থেকে স্যার আসসালামু আলাইকুম। জহিরুল ইসলাম স্যার কি যুক্ত আছেন স্যার? স্যার আমি ফাজুল বলছিলাম স্যার, ক্যাবিনেট ডিভিশন থেকে। জি, আসসালামু আলাইকুম। স্যার স্যার আমি যুক্ত আছি ভাইয়া। স্যার আপনি শুরু স্যার স্যার আমি দেখতে পাচ্ছি স্যার 19 জনের মতো যুক্ত হয়েছে স্যার। 5 মিনিট পরে শুরু করি স্যার, 5টা মিনিট ওয়েট করে। ওকে, হ্যাঁ, আমাদের জি স্যার। ফিল্ড লেভেলে অনেকেই যুক্ত হবে। স্যার স্যার 5টা মিনিট মিনিট পরে শুরু করেন করছি। তাহলে। জি স্যার, জি স্যার স্যার। ও আচ্ছা।
শোনা যাচ্ছে না কেন? হুম। আসসালামু আলাইকুম। স্যার আমি আপনার অনুমতি নিয়ে শুরু করতে যাচ্ছি স্যার। জহির ইসলাম স্যার। হ্যাঁ বেদর, ঠিক আছে, আপনি স্যার, শুরু করেন, তাহলে আমি শুরু বাকিরা করি স্যার। ইতিমধ্যে জয়েন করবে আশা করি আর কি। স্যার হ্যাঁ, স্যার জি স্যার, স্যার আমরা শুরু করি স্যার। স্যার ওকে। স্যার স্যার। তো আজকে প্রথমে আমি একটু পরিচয় দিয়ে নিই আমার। আমি মোহাম্মদ ফাউজুল কবির, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। আমি কাজ করি হচ্ছে আমাদের এখানে এপি এর যে বাস্তবায়ন পরীক্ষণ 2 অধিশাখা আছে সেখানে। তার একটা বড় কাজ হচ্ছে আপনার এই যে আমাদের মাঠ পর্যায়ে যে বিভিন্ন এপিএ হচ্ছে, মাঠ পর্যায়ে শুধু না, মানে একবারে মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত তাদেরকে সফটওয়্যার মধ্যে নিয়ে আসা, এটা আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই অধিশাখার। তো সেই সূত্র ধরেই আজকে আসলে আপনাদের সঙ্গে আমরা অনলাইনে বসেছি। তো আপনাদের হয়তো অনেক অফিস যুক্ত আছে, অনেক অফিস যুক্ত নাই, সেগুলো পরে আলোচনা করব। আসল যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা মাঠ পর্যায়ের অফিসগুলোকে সফটওয়্যারের মাধ্যমে নিয়ে এসেছি, কিন্তু তাদের যে পারস্পরিক বোঝাপড়াটা হওয়া দরকার আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে, সেই বোঝাপড়ার মধ্যে কিছুটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যই আসলে এই রিফ্রেশার প্রশিক্ষণগুলো দেওয়া আছে। মানে আমরা শুধু আপনাদের সঙ্গে না, আমরা ইতিমধ্যে প্রায় 16টা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা করে ফেলেছি। তো সামনে হয়তো আরো অন্যান্য মন্ত্রের সঙ্গে আমরা করব। তো আজকে আপনাদের পালা। তো আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যে আসলে সফটওয়্যারের মধ্যে আপনাদের নিজস্ব যে একটা কোঅর্ডিনেশন দরকার আছে, সেটা কিভাবে আপনারা এক্সিকিউট করবেন, সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করব। তো ভালো হয় আপনারা এখানে যেহেতু দেখছি আমরা যে যেহেতু আপনারা সড়ক ও জনপথ বিভাগের, আপনাদের ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে অনেকেই আহ ইঞ্জিনিয়ার আছেন, কাজে সফটওয়্যার ব্যবহার করতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তবুও যদি এমন হয় যে কেউ, আপনি নিজে সফটওয়্যারটা ব্যবহার করেন না, আপনার অফিসে অন্য কেউ ব্যবহার করেন, তো সে যদি পাশে বসে আপনার এটা দেখে, তাহলে আপনি উপকৃত হবেন, সে উপকৃত হবে, এমনও আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা যদি হয়। আর যিনি নিজে ব্যবহার করছেন তিনি তো শুনলেই যথেষ্ট। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকেই আমাদের এই আজকের এই সেশনটা রেকর্ডিং করছি। রেকর্ডিং করছি কি জন্য? আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা কেউ যদি পরে যুক্ত হন অথবা আপনারা কোনো জায়গায় ভুলে যান, তাহলে আপনারা এই রেকর্ডিংটা দেখে নেবেন। এই রেকর্ডিংটা আপনারা পাবেন হচ্ছে আমাদের সফটওয়্যারের নোটিশ বোর্ডে। শুধু আজকের রেকর্ডিং না, আমরা এর আগে যে ট্রেনিং গুলো দিয়েছি সেগুলোর রেকর্ডিংও আপনারা আমাদের নোটিশ বোর্ডে দিয়ে রেখেছি, যাতে আপনারা দেখে কোনো কনফিউশন হলে আপনারা যেন সেই জায়গাগুলো বুঝতে পারেন। কাজেই আপনাদের যে খুব একটা নোট নিতে হবে বা মনে রাখতে হবে তা না। ইচ্ছা করলে আপনারা পরবর্তীতেও, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, আশা করি পরবর্তীতে যদি ভিডিওটা দেখেন, তাহলে দেখবেন যে সবকিছু হয়তো মনে পড়ে যাবে। তো এইটা ছিল আসলে আমাদের আজকের ট্রেনিং এর উদ্দেশ্য। তো আমি এখন শুরু করব। তো শুরু করার আগে আপনাদের সবাইকে একটু বলে নিতে যাচ্ছি যে আপনারা আমাদের এই আলোচনার যে কোনো স্টেজে প্রশ্ন করলে ভালো হবে। আপনারা যেহেতু অনেকদিন ধরেই হয়তো এপিএ করছেন, 2 বছর হোক 3 বছর হোক করছেন বিভিন্ন জন, কেউ কেউ হয়তো নতুন, কেউ কেউ আগে থেকে আপনারা করছেন, কাজে আপনাদের একটা অভিজ্ঞতা আছে এই সফটওয়্যারের ব্যাপারে অথবা এপিএ সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। যে কোনো স্টেজে আর কি, আমি যেখানে যখন যে স্টেজে থাকি না কেন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আর কি। তো আমি শুরু করছি। আমি একটু স্ক্রিনটা আগে প্রথমে শেয়ার করি। আশা করি দেখতে পাচ্ছেন। আমি সফটওয়্যারে লগ ইন করেই আছি। এটা হচ্ছে আপনাদের মন্ত্রণালয়ের
এপিএমএস সফটওয়্যারের যে অ্যাকাউন্টটা, সেখানে আমি লগ ইন করে আছি। এটা আমরা ট্রেনিং পারপোজে একটা স্পেশাল অ্যাক্সেস নিয়ে আমরা আসলে এই অ্যাকাউন্টে লগ ইন করেছি। এই অ্যাকাউন্টে লগ ইনের আগে কিন্তু আমরা যেটা করতাম যে আমাদের অ্যাকাউন্ট থেকেই আসলে আপনাদেরকে দেখাতাম অথবা ট্রেনিং থেকে দেখাতাম, কিন্তু আজকে আপনাদেরকে আমরা মন্ত্রণালয় বা আপনাদের নিজেদের অ্যাকাউন্টেই লগ ইন করে আপনাদের দেখাতে চাচ্ছি, এই জন্য যে আপনারা বুঝেন যে আসলে আপনাদের অ্যাকাউন্টেও অনেক কিছু করার আছে যেগুলো আসলে আপনারা অনেকে করছেন না বা জানেন না। এই জন্য আসলে আমরা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করেছি। দেখেন, দুটা অ্যাকাউন্ট আমি এই মুহূর্তে লগ ইন করে আছি। একটা হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের, আরেকটা অ্যাকাউন্টে আমি লগ ইন করে আছি এই মুহূর্তে, সেটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের অ্যাকাউন্ট আসলে কি কি ফিচার আছে, সেই জিনিসগুলো আপনার দেখার সুবিধার জন্য আমি আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে আছি। প্রথমেই দেখতে চাচ্ছি যে আমাদের 2024-25 অর্থ বছরে এপিএ দাখিলের কি অবস্থা। এটা দেখার উদ্দেশ্য এই না যে আপনাদের যারা যারা করেনি তাদেরকে সতর্ক করে দেয়া বা এরকম এরকম কিছু না। এখন আমরা শুধুমাত্র সফটওয়্যারে দেখবো যে আসলে কার কি অবস্থা এবং সেই অনুসারে আমরা কি স্টেপ নিতে পারি, কিভাবে নিতে পারি। এই বিষয়গুলো আসলে আপনাদেরকে আমরা এখন আলোচনা করব। এটা হচ্ছে, দেখেন, এই যে আওতাধীন অফিস ব্যবস্থাপনা, এই মেনুটা যাদের আছে, যাদের অ্যাকাউন্টে আছে, সবার অ্যাকাউন্টে হয়তো পাবেন না, তাদের অ্যাকাউন্টটাই হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। দেখেন যে আমরা যখন লগ ইন করে থাকি তখন এখানে একটা অ্যাডমিন লেখা আসে, যারটাতে লেখা থাকবে ইউজার। এই যে আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাডমিন, এই যারটা এখানে ইউজার লেখা থাকে, তার এই আওতাধীন অফিস ব্যবস্থাপনা থাকে না। ঠিক আছে, তার অর্থ হচ্ছে অ্যাকাউন্টটা আসলে আপনাদের দুই ধরনের, একটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্টে আপনারা শুধুমাত্র আপনার নিজের এপিএ তৈরি করতে পারবেন, নিজের অগ্রগতি দাখিল করতে পারবেন, অর্থাৎ নিজের এপিএ সংক্রান্ত সকল কাজ করতে পারবেন। আর অ্যাডমিন অ্যাকাউন্টে আপনি এই আওতাধীন অফিস ব্যবস্থাপনা মেনুটা পাবেন এবং তার মাধ্যমে আপনার আওতাধীন যত অফিসগুলো আছে তাদের এপিএ এর মনিটরিং এবং কন্ট্রোলটা আপনারা করতে পারবেন এই আওতাধীন অফিস ব্যবস্থাপনা থেকে। তো আমরা যখন আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা আপনাদেরকে দুটা করে অ্যাকাউন্ট দিয়েছি। আর যদি না পেয়ে থাকেন তাহলে হয়তো একটা অ্যাকাউন্ট আপনার কাছে আছে, সেইটাতেও দেখবেন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যাডমিন অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে এইখানে লেখা দেখছেন অ্যাডমিন। আমি যদি আমার অ্যাকাউন্টটা দেখাই, আমাদের ক্যাবিনেটের অ্যাকাউন্টটা যদি আপনাদেরকে দেখাই, এখানে লেখা আছে সুপার অ্যাডমিন। এই সুপার অ্যাডমিন এবং অ্যাডমিনের মধ্যে খুব একটা পার্থক্য নাই, খালি দুই তিনটা ফিচার এক্সট্রা দেওয়া আছে। আর আপনাদের অফিসগুলোতে শুধুমাত্র আপনাদের আওতাধীন অফিস লোড হয়, আর ক্যাবিনেটের অ্যাকাউন্টে সকল অফিস লোড হয় আর কি, এইটুকুই পার্থক্য। তাছাড়া খুব বেশি পার্থক্য নাই, মোটামুটি একই রকম। তো এই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে আমি আবার ফিরে আসলাম। তো এই অ্যাডমিন অ্যাকাউন্টে যেহেতু আমরা লগ ইন করে আছি, এই জন্য আমরা আওতাধীন অফিস ব্যবস্থাপনা এই মেনুটা পাচ্ছি। আজকে আমাদের এই যে আমরা 11:30টায় শেষ করব, আগে থেকে বলে রাখছি যে 11:30টায় শেষ করব। তো পুরো সময়টাই আসলে আমরা মূলত আলোচনা করব আপনাদের এই আওতাধীন অফিস ব্যবস্থাপনার কাজগুলো নিয়ে। এটার মূল উদ্দেশ্য এই জন্য যে আপনার যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই আওতাধীন অফিস ব্যবস্থাপনা মেনুটা ঠিকভাবে ব্যবহার না করতে পারে, তাহলে যারা এপিএ তৈরি করছে তারা সঠিকভাবে এটাকে দাখিল করা, সঠিকভাবে তার মনিটর করা, এই কাজগুলো আসলে সঠিকভাবে হচ্ছে না। তো এই জন্য আমাদের আওতাধীন অফিস ব্যবস্থাপনা নিয়ে আজকের আলোচনা। যদি কেউ এটা আগে থেকেই ভালোভাবে ব্যবহার করে থাকেন তাহলে আপনি আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন। আর যারা এটা নতুন দেখছেন তারা আজকে আশা করি এটা ভালোভাবে শিখে নেবেন, যাতে আপনাদের মধ্যে কোঅর্ডিনেশনটা ভালো হয়। এবং দেখবেন আপনারা একটু পরে আমরা যখন আমাদের আলোচনা শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কতটা জানা জরুরি। এটার জন্য, এই জানার জন্য আসলে খুব বেশি সফটওয়্যারের জ্ঞান লাগে না। এটা শুধুমাত্র আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনেন এবং এটা একবার অ্যাপ্লাই করেন, তাহলে এই জিনিসটা আপনার আত্মস্থ হয়ে যাবে। হ্যাঁ, আপনার এটা করতে অসুবিধা হবে না, এটা খুব সহজ কাজ। তো দেখি আমরা, যে আমরা দেখতে চাচ্ছি আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে দাখিলের অবস্থা। এপিএ দাখিলের অবস্থা একটা আছে, আর একটা হচ্ছে ত্রৈমাসিক প্রতিবেদন দাখিলের অবস্থা। অর্থাৎ আপনারা তো জানেন যে আমরা এপিএ তে কি করি, যে প্রথমে খসড়া এপিএ তৈরি করি, তারপর চূড়ান্ত এপিএ করি, তারপরে আমরা 4টা কোয়ার্টারের অগ্রগতি দেই, সেটা আমাদের সফটওয়্যার ক্যালকুলেশন করে আপনাদের একটা নাম্বার, সমূল্যায়িত নাম্বার দিয়ে দেয়। তো এই জন্য দুই রকম জিনিস আপনার কাজ আছে, এক একটা অফিসের জন্য দুই রকমের কাজ আছে। একটা হচ্ছে এপিএ দাখিল করা, আর একটা হচ্ছে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা, ত্রৈমাসিক অগ্রগতি আর কি। তা আমরা প্রথমে এপিএ দাখিলের অবস্থায় একটু যাব। আপনাদের মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে আমি যাচ্ছি।
আমি অনেকক্ষণ আগে লগ ইন করে থাকায় একটুখানি স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো কারণে এই অ্যাকাউন্টটা হয়তো একটু স্লো হয়ে গেছে। আমি আমারটা থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। আমার মেনুতে এটা অন্য জায়গায় আছে, এপিএ দাখিলের অবস্থা। দেখি আপনাদের অ্যাকাউন্টে আছে কিনা। হ্যাঁ, চলে আসছে। আপনাদের অ্যাকাউন্টে চলে আসছে। এটা হচ্ছে 2024-25 অর্থ বছরের। আমি চাচ্ছি যে কোনো একটা পার্টিকুলার সংস্থাকে আমি দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই মন্ত্রণালয়ের আওতায় যতগুলো, না পুরাপুরি এখন লোড হয়নি। সফটওয়্যারটা কোনো কারণে এই মুহূর্তে একটু স্লো হয়ে গেছে, এই জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। একটু ওয়েট করবেন। হুম। নেটের সমস্যা নাকি সফটওয়্যার সমস্যা, একটু দেখে নিই আমরা, দাঁড়া। না, আমাদের সফটওয়্যার একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, একটু আপনারা ওয়েট করেন, আমি আমাদের ভেন্ডরকে একটু ফোন দিয়ে তারপরে আমরা আলোচনা শুরু করছি।
হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম আর কি, আসলে আমাদের কোনো কারণে এই গভ বিডি ডোমেইনে কোনো স্লোনেসের কারণে আমাদের এই সফটওয়্যার গুলোতে লগ ইন করতে এখন এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে। তো যেহেতু এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে, আমরা অন্য জায়গায় একটু আপনাদের সঙ্গে শেয়ার করে আমি একটু দেখাচ্ছি যে আমাদের, ধরেন, আর একটা স্লাইড আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। না, এটা না। হ্যাঁ, একটু আমি আবার আলোচনাটা একটু অন্যভাবে সাজাই আর কি, যেহেতু আমাদের হঠাৎ করে সফটওয়্যারে অ্যাক্সেসে একটু দেরি হচ্ছে বা সমস্যা হচ্ছে এই মুহূর্তে, এই জন্য একটু অন্যভাবে আপনাদের সঙ্গে আলোচনাটা সাজাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা আসলে দেখতে চাচ্ছিলাম আপনাদের যে এপিএ দাখিলের অবস্থা। হ্যাঁ, এপিএ দাখিলের অবস্থা আমরা কিভাবে দেখব। তো সেটা দেখতে গিয়ে আমাদের সফটওয়্যারটা স্লো হয়ে যাওয়ায় আমরা দেখতে পারিনি। কিন্তু আপনারা দেখেছেন যে এটা কোথা থেকে দেখতে হয়, এই আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে গিয়ে দাখিলের অবস্থা, এখান থেকে আমাকে এটা দেখতে হবে। দেখলে আপনারা যে স্ট্যাটাস গুলো দেখবেন, আপনাদের স্ট্যাটাস গুলো দেখাতে পারছি না স্লোনেসের কারণে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি যে স্ট্যাটাস গুলো দেখবেন, আমি এখানে একটা আমাদের যে জেলা প্রশাসকের কার্যালয়, তাদের একটা স্ন্যাপশট আমার কাছে ছিল বলে আমি এই অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি, যে তাহলে আপনারা কিছুটা আন্দাজ পাবেন আমরা লিস্ট আসলে কি আকারে দেখতে পারি। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অবস্থাটা আসলে থাকে কয়েক রকমের। আপনারা জানেন যে আমাদের এপিএটা আসলে কয়েকটা স্টেজে তৈরি হয়। প্রথমে হচ্ছে যে খসড়া এপিএ তৈরি, তারপরে এটাকে খসড়া দাখিল করে ফেললে আপনার চূড়ান্ত এপিএ দাখিল করতে হয়। চূড়ান্ত এপিএ দাখিল করার পরে আপনাকে 4টা কোয়ার্টারের অগ্রগতি দিতে হয়। তো এই যে এই সমস্যাটা কেন করা হয়েছে যে একবার খসড়া দাখিল করছেন আর একবার চূড়ান্ত দাখিল করছেন, এই বিষয়টা কেন? এটার মূল কারণ হচ্ছে যে আপনার খসড়া যখন দাখিল হয়, খসড়া দাখিল করার পরে আপনার এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন এটা দেখে, তখন যদি আপনি আপনার এপিএ তে কোনো পরিবর্তন আনতে পারেন, তাহলে কি সমস্যা হবে? তখন কিন্তু আসলে ওই দিক দিয়ে এটা চেঞ্জও করছেন আপনি, আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার এপিএটাকে লক অবস্থা দেখতে পাচ্ছে না। তার মানে আপনি একদিক দিয়ে পরিবর্তন হচ্ছে আর একদিক দিয়ে আহ মনিটরিং হচ্ছে, তখন কিন্তু আসলে জিনিসটা সঙ্গত হয় না। আপনার যখন আপনার কাজ শেষ, তখনই আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটাকে মনিটরিং করতে পারবে। এই জন্য আমাদের সফটওয়্যারে কি করা আছে যে যখনই আপনি খসড়া দাখিল করে ফেলবেন, তখনই আপনার এটা লক হয়ে যায়। তার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন দেখতে পারে, উনি যখন এটাকে পারমিট করে দেন, তখন আপনি আবার চূড়ান্ত দাখিল করতে পারেন। তো এই আমার যে এপিএ দাখিলের অবস্থা, এপিএ দাখিলের অবস্থায় আমি একটু দেখি, দাঁড়ান, যে আপনার যদি ঠিক হয়ে যায় তাহলে আমি আপনাদের একটু দেখাতে পারবো ভালোভাবে। এখন মনে হয় কিছুটা ঠিক হয়েছে, আমি একটু আপনাদের আবার স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, আমি এখন আবার স্ক্রিন শেয়ার করছি যে ধরেন এই যে আমার আওতাধীন অফিস ব্যবস্থাপনা থেকে দাখিলের এপিএ দাখিলের অবস্থা, এখানে যদি আমরা যাই, তাহলে দেখেন যে 2024-25 অর্থ বছরের আমি এটা সড়ক ও জনপথ অধিদপ্তরের অ্যাকাউন্ট, সড়ক ও জনপথ অধিদপ্তরের অ্যাকাউন্টে যদি যাই, তাদের বিভাগীয় অফিসগুলোর এপিএ দাখিলের চিত্র কি আমরা দেখেন, ওদের মনে হয় বিভাগীয় অফিস নাই, আঞ্চলিক অফিসও নাই নাকি? হ্যাঁ, আঞ্চলিক অফিসও নাই। তাহলে আমি মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে যাচ্ছি। এখান থেকে দাখিলের অবস্থায় আমি যাচ্ছি। স্লোনেসটা এখনো যায়নি আসলে। হ্যাঁ, ধরেন আমি 2024-25 অর্থ বছরের সড়ক পরিবহনের বিভাগীয় পর্যায়ের অফিসগুলোর দাখিলের অবস্থা দেখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে দেখেন চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এরকম অনেকগুলো স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আবার যদি আমি আঞ্চলিক বা জোনাল অফিসে যাই,
সেখানেও দেখেন যে আমরা কিছু স্ট্যাটাস দেখতে পারবো যে তাদের এপিএ কি অবস্থায় আছে। এখন চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এইটা যেমন একটা স্ট্যাটাস, ঠিক একইভাবে দেখেন প্রস্তুত করা হচ্ছে, এটাও একটা স্ট্যাটাস। আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এইটা একটা স্ট্যাটাস। এই স্ট্যাটাস গুলোর পার্থক্য আপনাদেরকে একটু বুঝতে হবে। এইটাই আমি আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে, যে এই স্ট্যাটাস গুলো কেন কেন আলাদা আসছে। আপনারা আবার একটু খেয়াল করেন যে আমি প্রথমে যদি দপ্তর সংস্থা লেভেল দেখি, দেখবেন যে তাদের অবস্থাটা একটু আসুক। সফটওয়্যার স্লোনেস এর কারণে আসলে সময় মতো দেখানো যাচ্ছে না। আচ্ছা, এই যে আসছে। এখানে দেখেন সফটওয়্যারের আমরা দপ্তর সংস্থা লেভেলে যেটা দেখতে পাচ্ছি যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নামে একটি অফিস, তারা শুধুমাত্র এখনো প্রস্তুত করা হচ্ছে স্টেজে আছে। তাছাড়া বাকি আপনাদের যারা আছে সবাই চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। তার মানে কি চূড়ান্ত এপিএ এখন আসলে কোন স্টেজে থাকার কথা? আপনারা জানেন 30শে মের মধ্যে আমাদেরকে খসড়া দাখিল করতে হয় এবং 30শে জুনের মধ্যে আমাদেরকে চূড়ান্ত দাখিল করতে হয়। তা আপনাদের যেহেতু সময়, সরি 30শে মের মধ্যে আপনাদের চূড়ান্ত দাখিল করতে হয়, আর 30শে জুনের মধ্যে স্বাক্ষর করতে হয়। তার মানে আপনাদের সবারই কিন্তু এখন এপিএ চূড়ান্ত দাখিল অবস্থায় থাকার কথা। এই জন্য চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এই স্ট্যাটাস আপনার আছে। কিন্তু দেখেন এই অফিসটা কোনো কারণে প্রস্তুত করা হচ্ছে, এই স্ট্যাটাসে আছে। ঠিক আছে, তার মানে ইনি কিন্তু আছেন পিছিয়ে। এই প্রস্তুত করা হচ্ছে স্টেজটা কখন আসে? আপনারা জানেন যে আমরা কি করি, বছরের শুরুতে ক্যাবিনেট ডিভিশন ক্যালেন্ডার অনুসারে কবের মধ্যে কি করা যাবে সেই ডেট গুলো ঠিক করে দেয়। এর বাইরের সময়ে কিন্তু সবকিছু লক হয়ে যায়। তো আমরা যখন এটা ওপেন করে দিয়েছিলাম যে এখন থেকে আপনি খসড়া এপিএ তে এন্ট্রি দিতে পারবেন, সেই খসড়া এন্ট্রি এপিএ দেওয়া যখন ওপেন করে দেওয়া হয়, তখন থেকে স্ট্যাটাসটা হয় প্রস্তুত করা হচ্ছে। আপনি যদি এপিএ তে কোনো কিছু এখন এন্ট্রি নাও দেন, তাহলেও দেখাবে প্রস্তুত করা হচ্ছে। আর আপনি সবকিছু পূর্ণ করে সেভ করে আপনার কাছে রেখে দিলেন, কিন্তু আপনি খসড়াটা দাখিল করলেন না, তাও আপনার স্ট্যাটাসটা দেখাবে প্রস্তুত করা হচ্ছে। যখনই আপনি খসড়াটা দাখিল করে ফেলবেন, তখন আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি একটা অন্য কোথাও যাই, অন্য কোনো অর্গানোগ্রামে, সেখানে হয়তো আমরা দেখতে পাবো যে, দেখি অন্য কোনো স্ট্যাটাস পাই কিনা। হ্যাঁ, এই যে দেখেন, যখনই আপনি খসড়া দাখিল করবেন, তখনই আপনার স্ট্যাটাসটা আসবে খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। এই অবস্থায় না আসা পর্যন্ত আপনি কিন্তু চূড়ান্ত আর দাখিল করতে পারবেন না। আপনি চূড়ান্ত দাখিল করতে গেলে বলবে আপনার চূড়ান্ত দাখিলের সময় হয়নি। এখন তাহলে কি করবে? তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দিবে। যখন খুলে দিবে তখন স্ট্যাটাসটা আসবে এরকম: চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে। তো চূড়ান্ত এপিএ যখন দাখিলের জন্য খুলে দিলেন, তখন আপনি চূড়ান্ত এপিএ দাখিল করতে পারবেন, তার আগে পারবেন না। তাহলে দেখেন, আমি কয়েকটা স্ট্যাটাস নিয়ে আপনাকে আলোচনা করছি। একটা হচ্ছে খসড়া এপিএ প্রস্তুত করা হচ্ছে, এই যে প্রস্তুত করা হচ্ছে এইটা। যখনই ওটা দাখিল করে ফেলবেন, তখন বলবে হচ্ছে খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে তখন আনলক করে দিবে, তখন ওনাকে দেখাবে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে। যখন আপনি চূড়ান্তটা দাখিল করে ফেলবেন, তখন স্ট্যাটাসটা আসবে চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। এই অবস্থায় গেলে এই মুহূর্তে আপনাদের এপিএটা যে স্ট্যাটাসে থাকার কথা, সেই স্ট্যাটাসে আমরা ধরতে পারি যে আসছে। এখন আমরা তো আলোচনা করলাম যে আমাদের বিভিন্ন ফেজগুলো কি, কোন কোন অবস্থায় এপিএটা থাকতে পারে, সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম। এর পরের স্টেজ হচ্ছে তাহলে, যিনি এই যে এখনো প্রস্তুত করা হচ্ছে স্টেজে আছেন, তাদেরকে আমরা এখন তাহলে কি করব? তারপরে যাদেরটা এখনো খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, তাদেরকে আমরা কি করব এবং কিভাবে করব, এই বিষয়ে আসলে আমরা এখন আলোচনা করব। এবং এটাই আসলে আজকের ট্রেনিং এর মূল উদ্দেশ্য, যে এই বিষয়গুলোকে আমরা কিভাবে সলভ করব। এখন একটা সময় ছিল যে আমরা আমাদের সফটওয়্যার যে কন্ট্রোলটা রেখেছিলাম, সেটা হচ্ছে যে সুপার অ্যাডমিন থেকেই একমাত্র এই কাজগুলো কন্ট্রোল করা যেত। কিন্তু গত 2 থেকে আড়াই বছর ধরে আমরা যেটা করেছি, প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা এই ফিচারগুলো দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি যদি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চান, যে আপনি প্রস্তুত করা হচ্ছে স্টেজে আপনি আটকে আছেন,
অথবা আপনি খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এই অবস্থা থেকে যদি আপনি পরিত্রাণ চান, আপনার মন্ত্রিপরিষদ বিভাগে এটার জন্য যোগাযোগ করার কোনো দরকার নেই। এই তথ্যটাই হয়তো অনেকে আপনারা জানেন না। এটা আপনার করতে হবে কি, আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে যেটা করেছি এখন, সেটা হচ্ছে যে আপনি যার সঙ্গে এপিএ সাইন করে, ধরেন সহজ সড়ক জোন কুমিল্লা, তারা এপিএ করছে হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে। তাহলে সড়ক ও জনপথ অধিদপ্তর আপনার তাদের এপিএটাকে লক আনলক সবকিছু করে দিতে পারবে। ঠিক আছে, মানে আপনারা তার কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। একইভাবে ধরেন যে আহ, অন্য কোনো আপনার অর্গানোগ্রাম, মানে আপনি কোন একটা উপজেলা লেভেলের অফিস, তাহলে আপনি এপিএ সাইন করছেন জেলা লেভেলের অফিসের সঙ্গে, তাহলে জেলা লেভেলের অফিস আপনার এপিএটাকে লক আনলক করতে পারবে। এখন এইটা করার পরে আমরা যেটা দেখলাম যে আপনাদের অনেকগুলো অফিস ফোন করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছে যে আমার এপিএটা একটু আনলক করে দেন বা লক করে দেন। তখন ওই অফিসে আসলে এটা কিভাবে করতে হয় ওনারা জানেন। তখন আমরা কি করলাম, যেহেতু ট্রেনিং এর অভাব আছে, এই জন্য আমরা কি করলাম যে আপনার শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না, তার যে উপরে যে বিভিন্ন অফিসগুলো আছে বিভিন্ন অর্গানোগ্রামের, জেলা লেভেল, তারপরে দপ্তর সংস্থা লেভেল, তারপরে আঞ্চলিক বিভাগের সব অফিসের অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের কন্ট্রোলটা দিয়ে দিলাম। অর্থাৎ আপনার লাইন মিনিস্ট্রির ঊর্ধ্বতন যতগুলো অফিস আছে ততগুলো অফিসেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন আর কি। এইভাবে আর কি দেওয়া আছে। একটু একটা মিনিট আমি আপনাদের কাছে একটু বিরতি দিচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, তো আমি যেটা আলোচনা করছিলাম আপনার সঙ্গে, যে আমাদের আপনার যে অফিসটা, সেই অফিসের কন্ট্রোলটা আপনার ঊর্ধ্বতন অফিস, তার ঊর্ধ্বতন অফিস, তার ঊর্ধ্বতন অফিস, অর্থাৎ একবারে মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট পর্যন্ত এই ক্ষমতাটা দেওয়া আছে। কিন্তু যেটা হচ্ছে, বিভিন্ন আপনাদের ক্ষেত্রে শুধু না, বিভিন্ন মন্ত্রণালয়ের ক্ষেত্রে তারা কি করছে যে তারা হয়তো ঊর্ধ্বতন অফিসগুলোকে বাইপাস করে একবারে সরাসরি মন্ত্রণালয় বা ক্যাবিনেটের কাছে আপনারা এই সহযোগিতাগুলো চাচ্ছেন। তাতে হচ্ছে কি, যে অনেকগুলো অফিস, যেমন ক্যাবিনেট দেখছে 12,000 14,000 অফিস, মন্ত্রণালয় হয়তো দেখছে 500 600 অফিস। এখন ওই অফিসগুলোর পক্ষে আপনাদের এই সাপোর্ট গুলো দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, এই জন্য আমরা আজকের প্রশিক্ষণটা আয়োজন করেছি, যাতে আপনারা আপনাদের এই অংশটুকু পরিচালনা করতে পারেন। কিভাবে পরিচালনা করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তার আগে আপনারা যে পরিচালনা করতে পারেন এই জিনিসটা আগে জেনে রাখতে হবে। এখন এই পরিচালনা করতে গিয়ে এখন আপনাদের মধ্যে অনেকের মধ্যে একটা প্রশ্ন আসবে, তাহলে কি আমার এপিএ ক্যাবিনেটের অনুমতি ছাড়াই এটাকে যদি লক আনলক করি, তাহলে এটা কি ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, মানে লক আনলক কেন করবেন, কারণ ক্যালেন্ডারের মধ্যে সময় তো অলরেডি পার হয়ে গেছে, এখন কি আমরা এদেরকে লক আনলক করে দেওয়াটা ঠিক হবে কিনা? এই প্রশ্নের উত্তরটা একটু কঠিন। সেটা হচ্ছে যে আসলে আমরা, আপনারা জানেন সরকারি চাকরি আইন 2018 কিছুদিন আগেই তো সেটা হলো। এখন তার পরপরই আমরা খুব দ্রুত কিন্তু মাঠ পর্যায় পর্যন্ত এপিএ কে ছড়িয়ে দিয়েছি। ওই আইনের মধ্যেই পারফরমেন্স ম্যানেজমেন্টের কথা বলা আছে। তো দ্রুত যে মাঠ পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিয়েছি, তো এতে সবাই যে এখন পর্যন্ত মাঠের সবাই শিখতে পেরেছে তা না। এখন আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে মন্ত্রণালয় বা দপ্তর সংস্থা যদি কখনো আপনার রিকোয়েস্ট করে, তাহলে আমরা সেটাকে সময়ের বাইরে আসলে এক্সিকিউট করি না, আমরা ওপেন করে দেই না আমাদের ক্যাবিনেট থেকে। কিন্তু মাঠ পর্যায়ে যদি কোনো এখনো দেখা যাচ্ছে যে সে মিস করে ফেলেছে অন্যান্য কাজের চাপে, অথবা যথাযথ লোক নাই, লোকবলের অভাব আছে, অথবা ট্রেনিং এর অভাব আছে, এই কারণে মাঠ পর্যায়ে এখনো আমরা যেটা করি, যেটা ফলো করি, যে তারা যদি মিস করে ফেলে, ঠিক আছে, তাদের যদি ওটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করে যে না এটা তাদের খুলে দেওয়া উচিত, তাহলে এটা আমরা খুলে দিই। তবে আমরা তো আসলে এদের প্রত্যেকের রিকোয়েস্ট শুনে শুনে এটা খুলতে পারা এটা অসম্ভব ব্যাপার। এখন আপনারা যদি মনে করেন আপনাদের আওতাধীন অফিসকে এটা খুলে দিতে হবে, তাহলে আপনারা এটা খুলে দিতে পারবেন। কোথা থেকে পারবেন সেটা আমি এখনই দেখাবো আপনাদেরকে। তো মূলত এই জিনিসগুলো আসলে আপনাদের আজকে আলোচনা করার কথা। তো আপনাদেরকে এই মুহূর্তে কোনো প্রশ্ন আছে কিনা, আমি যা যা বললাম সেটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা, অথবা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? এই এই স্টেজে এসে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি তাহলে আবার কন্টিনিউ করছি, যে এটা কোথা থেকে আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখায় দিই। এই যে এপিএ ব্যবস্থাপনা, সরি, এটা আমার অ্যাকাউন্ট, আমি আপনাদের অ্যাকাউন্টে চলে যাই। হ্যাঁ, এইখানে দেখেন যে আমার আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে এপিএ দাখিলের যে সময় নির্ধারণ করা একটা অংশ আছে, যে আমার এপিএ দাখিলের সময় নির্ধারণ। আসলে এপিএ লক আনলক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সময় নির্ধারণ করে দেওয়া। এটা এমন না যে আপনার আসলে লক আমরা ক্লিক করি বা আনলক করি, তা না, আপনার কোনটুক সময়ের মধ্যে আপনার এপিএটা তৈরি করতে পারবেন সেই কন্ট্রোলটা এই সফটওয়্যারে দেওয়া আছে। ঠিক আছে, তো সেই সেই জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। কিন্তু স্লোনেসের কারণে আসলে আজকে কোনো একটা সমস্যার কারণে হচ্ছে এটা। দেখি আমি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পারি কিনা। 3টে অ্যাকাউন্ট থেকে দিয়ে রাখলাম, দেখি কাট কোনটা আগে আসে। একটা মিনিট একটু আমাদের। হ্যাঁ, তো আমাদের এখানে আসছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্ষেত্রে আমার আসছে এটা, যেটা আমরা চাচ্ছিলাম যে এপিএ দাখিলের সময় নির্ধারণ। এই বছর নির্বাচন করছি যে 2024-25 অর্থ বছরে, আমরা তো এখন 2024-25 অর্থ বছরে এপিএ দেখলাম কার কি অবস্থা। তো এখন আপনাকে প্রথমে দেখতে হবে যে আসলে আমার স্ট্যাটাস গুলো কি অবস্থায় আছে। ধরেন কেউ একজন আছে যে যার প্রস্তুত করা হচ্ছে, আপনার দেখাচ্ছে যে আপনার স্ট্যাটাসটা আছে প্রস্তুত করা হচ্ছে। এখন যার প্রস্তুত করা হচ্ছে তার অর্থ আমি কিন্তু অলরেডি বলেছি, প্রস্তুত করা হচ্ছে স্ট্যাটাস দেখানোর অর্থই হচ্ছে তারটা ইতিমধ্যেই ওপেন করা আছে, সে ইচ্ছা করলে এন্ট্রি দিতে পারবে এবং দাখিল করতে পারবে। কি দাখিল করতে পারবে? খসড়ায় পেয়ে দাখিল করতে পারবে। ঠিক আছে, কিন্তু খসড়া দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এইটা যখন আসবে তখন কিন্তু তার ক্ষেত্রে চূড়ান্ত দাখিল ওপেন করে দিতে হবে। তো সেটা কিভাবে করবেন? এই ধরলাম আমি চূড়ান্ত, কোন অফিসের জন্য? আপনার কোন একটা বিভাগীয় অফিসের জন্য। আপনাদের এখানে অফিস আসলে নাই, সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভাগীয় অফিস নাই। একটু আসলে আপনারা কিন্তু সফটওয়্যার বলে আমাদের যেটা ভেন্ডর বললো যে আপনাদের সাইডে কিন্তু স্লোনেস পাওয়া যাচ্ছে না। এটা খুব সম্ভবত আমাদের নেটওয়ার্কে আজকে কোনো একটা সমস্যার কারণে আপনাদের এটা হচ্ছে। একটা মিনিট একটু আমি চেষ্টা করে দেখি। আর একবার একটু লগ ইন করে নিই। অথবা আমি কেবল কানেকশন বাদ দিয়ে আমি ওয়াইফাই কানেক্ট হয়ে একটু দেখি। হ্যাঁ, আমি একটু ওয়াইফাই এ কানেক্টেড হয়ে দেখলাম। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? আমাকে কি শোনা যাচ্ছে? একজন একটু যদি বলতেন। জি জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। শোনা যাচ্ছে? জি তাহলে স্যার। এখন পারবেন। আমি যেটা বুঝলাম যে আমাদের কেবল কানেকশনের সমস্যা, ওয়াইফাই কানেক্ট হয়ে আমি স্পষ্ট বুঝতে পারছি। এখন আপনাদের এই যে ডিস্টার্বটা হলো সেটা থেকে আমি দুঃখিত। এখন আপনারা বুঝতে পারবেন আর কি। তো যেটা দেখাচ্ছিলাম আপনাদের এপিএ দাখিলের সময় নির্ধারণ,
সেটা হচ্ছে দেখেন 2024-25 অর্থ বছরে, ধরেন আমি একটু আগে যেটা দেখেছি যে আমার 2024-25 অর্থ বছরের আমার মন্ত্রণালয়ের আন্ডারে যে সব বিভাগীয় অফিস ছিল তাদের যে সার্বিক চিত্র সেটা আমরা এখন দেখলাম। সেখানে অবস্থা ভালো। আমি দেখতে চাচ্ছি আরো যাদের অবস্থা আসলে ভালো না তাদের অবস্থা দেখতে যাচ্ছি, আঞ্চলিক পর্যায়ের অফিসগুলো দেখতে যাচ্ছি। এই যে দেখেন, আমরা তাহলে টার্গেট করি এখন খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এই অফিসটাকে আমরা এখন টার্গেট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, সহজ সরকজন কুমিল্লা, হ্যাঁ, ওনাদের এপিএটাকে আমরা এখন চিন্তা করব যে প্রস্তুত করা হচ্ছে মানে তো খোলা আছেই। আর ইনি হচ্ছে খসড়া দাখিল করে ফেলেছেন এবং তার লক অবস্থায় আছে যেহেতু খসড়া দাখিল করে ফেলেছেন। এই জায়গায় একটা কথা আছে, এইটা একটু আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নেটওয়ার্কের সমস্যা চলে গিয়েছে, এখন একটু ভালোভাবে কথা বলা যাবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আপনি যখন খসড়া এপিএ দাখিল করে ফেলেন তখন আপনি প্রায়ই দেখেন যে আপনার এপিএ তে একটা ভুল আছে। এটা প্রায় দেখা যায় যে আমাদের কাছে রিকোয়েস্ট আছে একটু আবার ওপেন করে দিতে হবে এরকম। তো আমাদের সফটওয়্যারে খসড়া এপিএ দাখিল করলে সেটাকে সংশোধনের উপায় আছে দুই ভাবে। ঠিক আছে, দুই ভাবে কিভাবে সেটা, একটা প্রথম উপায়টা হচ্ছে আপনারা দেখেন যেখান থেকে আপনারা খসড়া দাখিল করেন, খসড়া এপিএ দাখিল করুন, এই জায়গা থেকে আপনারা খসড়াটা দাখিল করেন, তার নিচেই একটা জিনিস আছে সম্পাদনার জন্য অনুরোধ করুন। এই সম্পাদনার জন্য অনুরোধ করলে আমি ওই বাটনতে যাচ্ছি। সম্পাদনার জন্য অনুরোধ করলে আপনি যেখানে যান সেখানে দেখেন সেন্ড রিকোয়েস্ট নামে একটা বাটন আছে। সেই সেন্ড রিকোয়েস্ট বাটনে গিয়ে আপনি লিখবেন যে আমি সম্পাদনার জন্য অনুরোধ করতে চাচ্ছি, যা এটা লিখবেন, কেন করতে চাচ্ছেন সেটা লিখবেন। লিখে আপনি যদি সেন্ড করেন তাহলে সেই রিকোয়েস্ট চলে যাবে। এটা আমি কার অ্যাকাউন্টে আছি? সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অ্যাকাউন্টে। উনি কাদের সঙ্গে এপিএ করে? তারা এপিএ করে ক্যাবিনেটের সঙ্গে। তাহলে ক্যাবিনেটের অ্যাকাউন্টে রিকোয়েস্টটা চলে যাবে, অর্থাৎ জাস্ট আপনি যার সঙ্গে এপিএ সাইন করেন তার অ্যাকাউন্টে চলে যাবে। এখন এই রিকোয়েস্ট পাঠায় অনেকেই আবার ক্যাবিনেটে ফোন দেয় বা মন্ত্রণালয়ে ফোন দেয়, কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু এই রিকোয়েস্ট যাবে না। ইমিডিয়েট যার সঙ্গে আপনি এপিএ করছেন তার অ্যাকাউন্টে এই রিকোয়েস্টটা চলে যাবে। সেই রিকোয়েস্টটা দেখতে কেমন হয় আমি আমাদের অ্যাকাউন্ট থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এপিএ সম্পাদনার জন্য প্রাপ্ত অনুরোধ। ঠিক আছে, দেখেন এখানে এই যে অনেক অসংখ্য অনুরোধ আসছিল আর কি, তার মধ্যে দেখেন এই যে এই ডান দিকে একটা বাটন থাকে, এটা যদি আপনি তালাটা খুলে দেন তাহলেই আপনার এটা ওপেন হয়ে যাবে। আর যদি ক্রস বাটনে ক্লিক করেন তাহলে সেটা খারিজ হয়ে যাবে। দেখেন খারিজ লেখা দেখাচ্ছে, সেটা লাল হয়ে যাবে, যেটা আসলে আপনি মানে অ্যাপ্রুভ করেন নাই, নট অ্যাপ্রুভড। আর যদি তালাটা খুলে দেন তাহলে দেখাবে অনুমোদিত, অনুমোদিত। আর যতক্ষণ পর্যন্ত আপনি দিচ্ছেন না ততক্ষণ দেখাবে অমীমাংসিত। তো এইভাবে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন। এখন অনেকেই আমাকে জানাবেন যারা হয়তো কাজ করেছেন, তারা বলবেন যে আমি সেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু ওপেন করে দেওয়ার পরে ওপেন হচ্ছে না। এই সমস্যায় আপনারা অনেকেই পড়েছেন। এটা কেন পড়েন, এটা কারণটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে এই যে আপনি এখান থেকে খসড়া এপিএ সম্পাদনার জন্য অনুরোধ করছেন, এই অনুরোধ করা যাবে হায়েস্ট দুইবার। দুইবারের বেশি করা যাবে না। আপনি একবার রিকোয়েস্ট করলেন, আপনি আবার খসড়া দাখিল করলেন, আবার সম্পাদনার জন্য অনুরোধ করলেন, আবার দাখিল করলেন, এরপরে আর সম্পাদনার জন্য রিকোয়েস্ট করা যায় না। এটা এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে খসড়া সম্পাদনার জন্য অনুরোধ ততক্ষণ পর্যন্তই কাজ করে যতক্ষণ পর্যন্ত আপনার এপিএ দাখিলের সময় নির্ধারিত থাকে। এটার ব্যাখ্যাটা একটু দেই। ধরেন যে আমাদের 30শে মের মধ্যে খসড়া দাখিল করার কথা ছিল, ধরে নিচ্ছি। আপনি 26 তারিখে গিয়ে আপনার খসড়া এপিএ দাখিল করে ফেললেন, কারণ আপনার কাজ শেষ। এখন এই অবস্থায় যখন আপনি খসড়া এপিএ দাখিল করে ফেললেন তখন আপনি বুঝলেন যে না, আপনার এপিএ তে ভুল আছে। আপনি 26 তারিখেই বা 27 তারিখেই যদি খসড়া এপিএ সম্পাদনের জন্য রিকোয়েস্ট করেন তাহলে এটা কাজ করবে। আবার আপনি দাখিল করে ফেললেন, আবার 27 তারিখে মনে হলো আমার একটা তো ভুল আছে, আপনি আবার রিকোয়েস্ট পাঠালেন, আবার ওপেন করে দিল, আপনি কাজ করতে পারবেন। কিন্তু 30শে মে পর্যন্ত যেহেতু আপনার সময় নির্ধারণ করা আছে, আপনি যদি 31শে মেতে যে আপনি আবেদন করেন যে আমি খসড়া এপিএ সম্পাদনের জন্য রিকোয়েস্ট করতে চাই, তখন আসলে এটা ওপেন করে দিলেও আর ওপেন হবে না। ঠিক আছে, তাহলে যার খসড়া সম্পাদনার জন্য আবার রিকোয়েস্ট করতে হবে তার ক্ষেত্রে আপনার চান্স কিন্তু মাত্র দুইটা। একটা হচ্ছে, কিন্তু সেটা সময়ের মধ্যে দুইবার আপনি খসড়া সম্পাদনার জন্য রিকোয়েস্ট করতে পারেন। এখন আমরা যে জায়গায় ছিলাম যে
ওনার স্ট্যাটাসটা দেখি, খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। এখন ওনাকে যদি ওপেন করে দিতে হয়, আমাদের সফটওয়্যারে কিন্তু যে একবার খসড়া দাখিল করে ফেলেছে তারটা সম্পাদনা রিকোয়েস্ট ছাড়া আর কোনোভাবে ওপেন করা যায় না। মানে সফটওয়্যারে এটা একটা ফ্ল্যাগ আছে যে আপনার হয় 1 নয় 0। একবার দাখিল করে ফেলেছেন তাহলে খসড়া স্ট্যাটাসটা আমাদের সবসময় অন হয়ে যায়, মানে এটা ফ্ল্যাগ 1 হয়ে যায়। তখন তার অর্থ যে আপনি আর এটাকে চেঞ্জ করতে পারবেন না যে সে আপনি খসড়া দাখিল করেছেন। তাহলে আর খসড়ায়, যার খসড়া একবার ওপেন করে দেওয়া হয়েছে তার জন্য খসড়া আর ওপেন করে দেওয়া যায় না যদি সে দাখিল করে ফেলে। ঠিক আছে? তাহলে তখন কি করতে হবে, তাকে ওপেন করতে গেলে আমার যেটা করতে হবে, তার চূড়ান্তটা ওপেন করে দিতে হবে। সেটা কোথা থেকে? এই আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে গিয়ে এপিএ দাখিলের সময় নির্ধারণে গিয়ে আপনি 2024-25 অর্থ বছরের চূড়ান্ত এপিএ, এটা কোন অর্গানোগ্রামের অফিস ছিল? এটা হচ্ছে আঞ্চলিক বা জোনাল লেভেলের অফিস। ঠিক আছে, তাহলে আমি আঞ্চলিক বা জোনাল লেভেল অফিসে গেলাম। অফিসটার নাম কি? সহজ সড়কজন কুমিল্লা। তাকে আমি এখানে সার্চ করে খুঁজে বের করতে পারবো, অথবা আমি পেস্ট করে, নামটা পেস্ট করে দিলাম, তাকে আমি খুঁজে বের করলাম। করে তাকে আমি আজকে থেকে শুরু করে এই 5 দিনের জন্য, আপনারা 1-2 দিনের বেশি সময় দিবেন না, কারণ তাহলে হয় কি আবার ভুলে যায়। এই জন্য আপনারা 1-2 দিনের বেশি সময় দিবেন না। তো আমি করে সেট করুন বাটনটা ক্লিক করলাম। এখন আমরা দেখবো ওনার অবস্থা কি হয়। সহজ সড়কজন কুমিল্লা, দেখবেন যে স্ট্যাটাসটা চেঞ্জ হয়নি মেবি। দেখি আমরা কি হচ্ছে। আচ্ছা, সড়ক, দেখেন এখনো খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, অর্থাৎ আপনার কমান্ড কিন্তু কাজ করে নাই। এইটার একটা কারণ আছে, সেটা আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারটা অনেক পুরানো সফটওয়্যার, প্রায় 2015 সালে তৈরি করা। আমরা নতুন সফটওয়্যার তৈরি করে ফেলেছি, কিন্তু ওই সফটওয়্যার আপনাদের মাঠ পর্যন্ত যেতে হয়তো সময় লাগে। আমরা আগামী মাস থেকেই মন্ত্রণালয়কে এই সফটওয়্যারটা দিয়ে দিব। তো তার আগ পর্যন্ত এই সফটওয়্যারে যেটা সমস্যা, এখানে যে আপনি কমান্ডগুলো দিচ্ছেন, এই কমান্ডগুলো আপনি একা দিচ্ছেন না, অনেক অফিস দিচ্ছে। এই কমান্ডগুলো সব কিউ আকারে আমাদের সফটওয়্যার সজ্জিত থাকে। যদি এই মুহূর্তে কমান্ডের সংখ্যা কম থাকে তাহলে খুব দ্রুত এটা এক্সিকিউট হয়ে যায়, 15 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। কিন্তু অনেক অনেক যদি কমান্ড জমা হয়, আমি দেখেছি যে প্রায় 7.5 মিনিটও লাগে। কাজেই এই কমান্ড দিয়ে প্রায় আপনাকে বলতে হবে, যারটা আপনি ওপেন করে দিচ্ছেন তাকে আপনাকে ফোন করে বলতে হবে যে আপনি 10 মিনিট পরে চেষ্টা করেন, তাহলে আপনি নিশ্চিত। কারণ এমন হতে পারে তার 15 সেকেন্ড পরেই আনলক হয়ে যাবে, আবার কারো কারো ক্ষেত্রে এটা 7.5 মিনিটও লাগতে পারে। এই জন্য আপনি বলবেন 10 মিনিট পরে ট্রাই করেন। আমি আর একবার একটু ট্রাই করে দেখি তো কি অবস্থা এখন এই অফিসটার। এই দেখেন, চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট থেকেই কিন্তু আমি কমান্ড দিয়ে তার খসড়া এপিএ দাখিল হয়েছে ছিল এবং লক অবস্থায় ছিল, তাকে আমরা চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দিলাম। এই যে খুলে দিলাম, তাতে কি হবে, ওনার অ্যাকাউন্টে যদি আপনি এখন লগ ইন করেন তাহলে উনি আবার অ্যাড এডিট বাটন ফিরে পাবে, তার এপিএটা আনলক অবস্থায় পাবে, সে কাজ করতে পারবে। এবং কাজ করার পরে উনি যদি এখান থেকে চূড়ান্ত এপিএ দাখিল করতে যান তাহলে উনি চূড়ান্ত এপিএ দাখিল করতে পারবেন। ঠিক আছে, যেহেতু তার চূড়ান্ত দাখিলের জন্য আপনি সময়টা নির্ধারণ করে দিয়েছেন। এখন যদি এখানে উনি যখন দাখিলটা করে ফেলবেন, তখন ওনার স্ট্যাটাসটা আসবে চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। ওই অবস্থায় আবার আপনি অ্যাড এডিট বাটন হারিয়ে ফেলবেন এবং হচ্ছে আপনার এপিএটা দেখাবে যে আপনি চূড়ান্ত দাখিল করে ফেলেছেন। এখন চূড়ান্ত দাখিল করার পরে যদি আপনি দেখেন যে না, আপনার এপিএটা আবার আনলক করা প্রয়োজন, আপনি ভুল করেছেন। আমি এত ভুলের কথা কেন বলছি, এত ভুল কিন্তু স্বাভাবিক না, কিন্তু সফটওয়্যার থেকে এটা কিভাবে কি কন্ট্রোল করা যায় এই জন্য আমি বারবার ভুলের কথা বলছি। চূড়ান্ত এপিও যদি আপনি ভুলে দাখিল করে ফেলেন বা দাখিল করার পরে দেখেন যে আপনার ভুল আছে, তাহলে এপিএ দাখিল করুন বাটন থেকে আপনি চূড়ান্ত এপিএ সম্পাদনার জন্য অনুরোধ করুন, এই বাটনে গিয়ে আপনি সম্পাদনার জন্য রিকোয়েস্ট করতে পারবেন আগের মতো। কিন্তু সেটা ওই সময়ের মধ্যে, আপনি যে সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে সেই সময়ের মধ্যে। এবং খসড়া এপিএ 2বার রিকোয়েস্ট করা যায়, কিন্তু চূড়ান্ত এপিএ মাত্র একবার রিকোয়েস্ট করা যায়, এর চেয়ে বেশি পারবেন না। এখন প্রশ্ন আসবে, যদি আমার সময় পার হয়ে যায়, তারপরে যদি আমার ভুল বের হয়, তখন আমি তাহলে এটা কিভাবে ওপেন করব? ঠিক আছে, এটাও প্রশ্ন আসতে পারে। সফটওয়্যারে সব অপশনই রাখা আছে, আপনারা এটা ব্যবহার করবেন কিনা সেটা আপনাদের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। এটা নিয়ে আমি একটু পরে আরো বেশি ডিটেল আলোচনা করব। তো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পরেই যদি সিদ্ধান্ত হয় যে এটা আপনি ওপেন করে দিতে চান, তাহলে সেই একই জায়গা থেকে আপনি যেখানে গিয়েছিলেন যে আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে এই এপিএ দাখিলের সময় নির্ধারণ, সেখানে গিয়ে আপনি 2024-25 অর্থ বছরের চূড়ান্ত এপিএ
অফিসটা ছিল আঞ্চলিক জোনাল অফিস। অফিসটাকে আমরা আবার দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে কত তারিখ থেকে কত তারিখ এটা ওপেন করে দিবেন, দিলে আবার সেটা ওপেন হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি সে একবার চূড়ান্ত দাখিল করে ফেলে, তাকে আবার আনলক করতে গেলে এই যে দেখেন এখানে একটা বাধ্যতামূলক উন্মুক্তকরণ নামে একটা বাটন আছে যেখানে টিক দেওয়া যায়। এইটা টিক না দিলে সেটা ওপেন হবে না, কারণ সে তো একবার চূড়ান্ত দাখিল করে ফেলেছে। তাকে যদি আপনি আবার ওপেন করতে চান, তাকে তাকে একটা ফোর্স করতে হবে। এইটাকে আমরা বলছি বাধ্যতামূলক উন্মুক্তকরণ, তখন আপনি টিকটা দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে না, একটু আগে যেটা আপনারা দেখিয়েছি আমি আপনাদেরকে, তার খসড়ায় দাখিল হয়েছিল, এই অবস্থায় ছিল, তার কিন্তু চূড়ান্ত দাখিল হয়নি, কাজেই তার ক্ষেত্রে আমার আর টিকটা দেওয়ার দরকার নাই। কিন্তু যিনি চূড়ান্ত দাখিল করে ফেলেছেন, তাকে আবার আনলক করতে গেলে আপনাকে একটা ফোর্স করতে হবে, এবং সেটা আপনাকে সেট করে দিলেই সেটা আবার চূড়ান্ত অবস্থায় আনলক হয়ে যাবে এবং সে আবার চূড়ান্ত দাখিল করবে। যারটা আপনি আবার চূড়ান্ত দাখিল ওপেন করে দিলেন, তাকে কিন্তু আবার নতুন ভাবে চূড়ান্ত দাখিল করতে হবে। তো আমি যেটা বললাম, আপনার আওতাধীন অফিস আপনাকে ফোন করে বলেছিল যে আমারটা তো এই স্ট্যাটাসে আছে, ফার্স্ট সাইপে দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এখন আপনি একটু আমাকে আনলক করে দেন। আপনি আপনার প্রশাসনিক সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ ঠিক আছে, এখন আনলক করে দাও। দেওয়ার পরে আপনি আনলক করে দিলেন। সেই আনলক যে করে দিলেন, সেই আনলক করার পরে তাকে কিন্তু আবার চূড়ান্ত দাখিল করতে হচ্ছে। চূড়ান্ত দাখিল করার পরে তার এই স্ট্যাটাসটা শেষ হচ্ছে যে হ্যাঁ, তাকে আপনি একটা, এখন যে স্ট্যাটাস তাকে আনার কথা সেই স্ট্যাটাসটা আনতে পারলেন। কিন্তু সেইটা বলার আগে আপনাকে কিন্তু দুইটা জিনিস এনশিওর করতে হবে। আপনি লক আনলক কমান্ড দেওয়ার পরেই, মানে সময় নির্ধারণ করে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে বলবেন যে এখন না, আপনি 10 মিনিট পরে ট্রাই করেন। আরেকটা জিনিস আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে জানেন যে আপনাদের যখন আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করেন আপনাদের, তখন আপনার ইপিএ লক থাকবে না আনলক থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কমান্ড অনুসারে উনি যেভাবে নির্ধারণ করে রেখেছেন, সেই অনুসারে আপনারটাকে লক থাকবে না আনলক থাকবে, আপনার ইপিএ প্রতিবেদন লক থাকবে না আনলক থাকবে, এই জিনিসগুলো নির্ধারিত হয় যখন আপনি লগ ইন করেন। তখন সফটওয়্যার দেখে যে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি সেট করে রেখেছে, সেই কমান্ড অনুসারে আপনার এপিএ লক থাকবে না আনলক থাকবে সেটা আসলে আপনি লগ ইন করার সময় নির্ধারিত হয়। এখন কেউ একজন লগ ইন করে বসে আছে, এই অবস্থায় আপনাকে বললো আমাকে আনলক করে দেন, আপনি আনলক করে দিলেন, কিন্তু ফিচারগুলো কিন্তু তার আর লোড হয়নি, তার আগের ফিচারগুলি লোড হয়ে আছে। কাজে আপনাকে বলতে হবে আপনি লগ আউট করে পুনরায় লগ ইন করেন। যদি সে লগ ইন করে না থাকে, তাহলে তার লগ আউট করার দরকার নেই, লগ ইন করলেই হচ্ছে। কিন্তু যদি সে লগ ইন করে থাকে, এই অবস্থায় আপনি কমান্ড দেন, তাহলে তাকে বলতে হবে যে আপনি লগ আউট করে লগ ইন করেন, নইলে আপনার এই ফিচারগুলো লোড হবে না। তাহলে কমান্ডটা এক্সিকিউট করার পরে আপনার দায়িত্ব হচ্ছে ওই আওতাধীন অফিসকে বলা যে আপনি 10 মিনিট পরে ট্রাই করেন এবং লগ ইন করে থাকলে লগ আউট করে পুনরায় লগ ইন করেন, তাহলে আপনার এই কমান্ডগুলো এক্সিকিউট হবে। তো এই তথ্যগুলো আমি যেগুলো বললাম, সেই তথ্যগুলো যদি আপনারা বুঝতে পারেন এবং আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আর আপনাদের কমান্ড এক্সিকিউট বাধাগ্রস্ত হবে না। আমি আপনাদের কাছ থেকেই বা আপনাদের বা অন্য মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস থেকে আমরা ফোন পাই যে আমি কমান্ড দিয়েছি, আনলক কমান্ড দিয়েছি, কিন্তু আনলক হয়নি। তো এই যে আনলক হচ্ছে না, এটার কারণগুলো কিন্তু এগুলো। কিন্তু আপনি দেখলেন আমি আপনাদের অ্যাকাউন্ট থেকেই কিন্তু কমান্ড এক্সিকিউট করে লক আনলক করলাম, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু এই কন্ট্রোল গুলো করা যায়। এখন প্রশ্ন একটা আসতেই পারে, তাহলে আমাদের হাতেই যদি এই ক্ষমতা দিয়ে দেওয়া থাকে, তাহলে কি আমি যখন তখন এটা খুলবো কিনা? এটা যখন তখন খোলা যাবে না। এখন সেটা আপনার কি কি করা যাবে সেটা আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। আমরা প্রথমেই বলে ফেলেছি যে মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থা যেহেতু দীর্ঘদিন ধরে এপিএস সংস্কৃতির সঙ্গে একটা পরিচয় হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে আপনার লক আনলককে খুব সতর্ক আপনারা নর্মালি করবেন না। কেউ যদি ফেল করে ফেলে সে ফেল, সময় যদি ফেল করে ফেলে। কিন্তু তার নিচের যে অফিসগুলো, তাদেরকে আমরা ক্যাবিনেট থেকে এখনো সুযোগ দিচ্ছি, কারণ হচ্ছে যে তারা এটা অভ্যস্ত হয়ে উঠুক। আমাদের অভ্যস্ত করাটা খুবই জরুরি, কারণ আপনারা জানেন যে সামনে এপিএ এবং পার্সোনাল যে এসিআর, সেটা একটা লিঙ্ক হয়ে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে। তো সেটা যেহেতু লিঙ্ক হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এবং আমাদের সরকারি মানে কর্মচারী আইনের মধ্যে পার্সোনাল এসিআর এবং প্রাতিষ্ঠানিক এপিএ, এই দুইটাকে কিন্তু আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো যার ফলে আমরা খুব দ্রুত আগাচ্ছি যাতে এই দুইটার মধ্যে একটা কোঅর্ডিনেশন করে ফেলা যায়। তো এটা কোঅর্ডিনেশন প্রায় শেষ পর্যায়ে। তারাও তাদের সফটওয়্যার তৈরি করে ফেলেছে, আমি যতটুকু জানি এপিআর তারা মাঠ পর্যায়ে এটার ব্যাপারে মতামত নিচ্ছে। তো
তো যেহেতু আপনার ব্যক্তিগত পারফরমেন্সও এপি এর মাধ্যমে সামনে এফেক্টেড হতে যাচ্ছে, কাজে আপনার কিন্তু এখন এটাকে আর আহ, মানে অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনাকে নিজের জন্যই কিন্তু এটাকে ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। তো এসব ক্ষেত্রে আপনি যদি এই যে টাইমটা ফেল করে ফেলেন, আপনার এপিএ তে যদি নাম্বার কাটা যায়, সেখান থেকে আপনার অংশেও কিন্তু নাম্বার কাটা যেতে পারে। তো এই জন্য আপনার এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এখন। এই টেকনিকগুলো যদি আপনারা না শিখেন, আপনাদের অফিসগুলোকে আপনারা যদি লাইন মতো সময়ের মধ্যে নিয়ে আসতে না পারেন, তখন কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে সবার মধ্যে, যে অফিসগুলো কেন নাম্বার কম পাচ্ছে, কি জন্য, কার দোষ, এই বিষয়গুলো চলে আসবে। তো এই এই জন্য আপনাদেরকে এই লক আনলক শিখেও নিতে হবে, এবং সেটা কখন এক্সিকিউট করবেন, কার পারমিশন নিয়ে করবেন, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো মাঠ পর্যায়ে আপনারা এখন প্রশিক্ষিত করছেন, এই জন্য আপনি তাদেরকে আনলক লক করে দিতে পারেন। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করে দিবেন, কিন্তু করে দিতে পারেন। আমরাও সাধারণত যদি রিকোয়েস্ট আসে আমরা করে দিই। তো তার অর্থ এই না যে আপনারা একবারে 6 মাস পরে ওপেন করে দিবেন বা এরকম না। আপনারা 10-15 দিন 20 দিন মিস হয়ে গেছে, আপনারা তাদেরকে লাইন আপ করে দেন। এখন লক আনলক করলেন, এখন কেউ যদি বলে আমার এপিএটা সংশোধন করতে হবে, সাইন করার পরে এপিএ সংশোধন করাটাও কিন্তু যৌক্তিক না। আমি যেগুলো আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে এই যে এখন একটা স্টেজ আছে, অনেকেই কিন্তু এপিএটা এখনো সাইন হয়নি, ঠিক আছে, কিন্তু অনেক ভুল ভ্রান্তি বের হচ্ছে, এই অবস্থায় আপনারা লক আনলক করে দেন। এরপর থেকে লক আনলক করতে গেলে মানে আপনি এপিআইটা যখন সাইন হয়ে যাবে, যেটা আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে, সেখান থেকে কোনো পরিবর্তন আনতে হলে এটা অবশ্যই আপনার একটা প্রশাসনিক অনুমোদন নিয়ে তারপরে করবেন, তার বাইরে না। এমনিতে আমাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যায়, তার প্রেক্ষিতে আপনারা সংশোধন করতে পারেন। কিন্তু তার আগেও যদি কোনো পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই একটা প্রশাসনিক ডকুমেন্ট রাখবেন আপনার অফিসে, এটা একটা সিদ্ধান্ত হবে। তারপরে আপনারা লক আনলক করে দিবেন এবং সেই অনুসারে পরিবর্তন করবেন, ঠিক আছে। আর একটা বিষয়, তাহলে ক্যাবিনেট কি করবে? এখন ক্যাবিনেটের অ্যাকাউন্টে আপনারা দেখবেন যে একটা এক্সট্রা ফিচার আমি যেটা বললাম, সেটা হচ্ছে অডিট নামে একটা বাটন আছে, ঠিক আছে। এই অডিট বাটনে গেলে আমরা দেখতে পারি যে কোন অফিস কোন অ্যাকাউন্ট থেকে কয়টার সময় কোন ব্রাউজার ইউজ করে কোন আইপি থেকে কি ধরনের পরিবর্তন করেছে। তো কোনো আনইউজুয়াল, আমরা এটা করি কি, 1 মাসে প্রতি মাসে মাসে আমরা রিপোর্ট নিই। সেই রিপোর্ট থেকে কোনো এক আনইউজুয়াল পরিবর্তন দেখলে আমরা সেটা আহ, তাদের সঙ্গে কথা বলে কি হয়েছিল, কেন হয়েছিল, এই তথ্যগুলো আমরা নিই। আর যদি এমন মনে হয় যে না, এটা বেশি গুরুত্বপূর্ণ না, মাঠ পর্যায়ে এটা বাস্তবায়নের জন্য দরকার আছে, তাহলে আমরা এটা কোনো বিষয় বলে মনে করি না। কিন্তু ভবিষ্যতে যখন এটা টাইট হয়ে আসবে, অর্থাৎ আপনার এপিএ পারফরমেন্সটাকে মাঠ পর্যায়ে পর্যন্ত আমরা অভ্যস্ত করে দিতে পারবো, তখন কিন্তু এই কমান্ডগুলো কেন বাস্তবায়ন করা হলো এগুলো জবাবদিহি চলে আসতে পারে। তো এই জন্য আপনারা যখনই কোনো কমান্ড এক্সিকিউট করবেন কোনো পরিবর্তনের জন্য, অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং আপনার প্রশাসনিক অনুমোদনটা নিয়ে তারপরে আপনি এক্সিকিউট করবেন। কিন্তু এক্সিকিউট করার ক্ষমতা, এটা আমরা একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করে গেছি। এই প্ল্যাটফর্মে ব্যবহার করে আপনারা সবকিছু করতে পারবেন, সব ধরনের পরিবর্তন আপনারা করতে পারবেন। তো সেই সেই জন্য আমি আপনাদের আপনাদের সফটওয়্যারে আমরা এই ক্ষমতাগুলো দিয়ে রেখেছি। হয়তো এই ক্ষমতা আরো 2-3 বছর থাকবে। এরপরে এক সময় দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে হয়তো এই ক্ষমতাগুলো আর রাখা হবে না, কারণ তখন হয়তো সবাই এপিএ সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে উঠবে। তখন যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা মিস করলে আপনার আর কিছু করার থাকবে না। সময় মিসই আর কি, এরকম আর কি। তো যতদিন পর্যন্ত সেই রকম কোনো সিদ্ধান্ত ক্যাবিনেট থেকে না হচ্ছে বা যতদিন পর্যন্ত এটা না বাস্তবায়ন করছে, ততদিন পর্যন্ত সফটওয়্যারে এই কন্ট্রোল গুলো আপনাদের হাতে থাকবে। তো আমি যতটুকু আলোচনা করলাম এখন পর্যন্ত, যদিও আমাদের আজকে টেকনিক্যাল কারণে আমরা বুঝতে পারিনি যে নেটে আসলে আমাদের কেবল কানেকশনের সমস্যা হয়েছিল, ততদূর পর্যন্ত বুঝতে আর কি একটু সময় নষ্ট হয়েছে। কিন্তু এই পর্যন্ত আমরা যতটুকু বললাম, যে যে বিষয়গুলো বললাম, সেটা বুঝতে পারেননি অথবা কোনো জায়গায় খটকা আছে, এই ধরনের কিছু থাকলে আমার সঙ্গে একটু শেয়ার করতে পারেন। অথবা আপনি বুঝেন নাই বা এই জায়গাটা একটু ইমপ্রুভ করা যেত, এরকম কারোর কোনো বিষয় আছে কি, আমার সঙ্গে একটু শেয়ার করতে পারেন আপনাদের কেউ। কেউ কিছু কি বলবেন? হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলাম। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজশাহী জোন থেকে বলছিলাম। জি স্যার, প্লিজ। একই সাথে স্যার আমরা অ্যাডমিন এবং ইউজার দুটো আইডি ব্যবহার করি। জি কারণ আমি তো অ্যাডমিন আইডি থেকে আমার অধীনস্থ অফিস সমূহ দেখতে পাচ্ছি, জি। কিন্তু আমার অফিসের অবস্থা কি, অর্থাৎ আমি জোন অফিসের অবস্থাটা কি, এটা কি আমার আইডি থেকে দেখতে পারবো? খসড়া দেখতে দাখিল পারবেন করেছি বলতে, কি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ প্রশ্নটা এটা স্বাভাবিক প্রশ্ন। এটা অনেকের ক্ষেত্রে এটা সমস্যা হয়। আমাদের সফটওয়্যারটা আমরা স্বীকার করি, যেটা আসলে যেহেতু নতুন সফটওয়্যার তৈরি হয়ে গিয়েছে, এটাতে আমরা খুব বেশি এবং একটা
সবগুলো সফটওয়্যারেরই আসলে একটা লিমিট থাকে। আমরাও যেটা 2015 সালে যখন এটা লিমিটটা তৈরি করা হয়েছে, তখন এটা আসলে সফটওয়্যারটা চিন্তা করেছিল যে শুধু মন্ত্রণালয়গুলোর এপিআই কে ফোকাস। তো এখন এটা প্রায় 14,000 অফিস বহন করতেছে এই বুড়া সফটওয়্যারটা আর কি। তো সেই জন্য কিছু সীমাবদ্ধতা আছে। তো আপনি যেটা বললেন এটা সত্য যে আমি তো আওতাধীন অফিসগুলোকে সহজে দেখতে পাচ্ছি, কিন্তু আমার নিজের কি অবস্থা সেটাই তো আমার অনেক ক্ষেত্রে দেখতে অসুবিধা হয়। এটা দেখার অপশন আছে, কিন্তু এই অপশনটা এত ভিতরে যে এটা আসলে এত ভিতরে থাকার কথা না, এটা খুব এক নজরে পাওয়ার কথা। তো যাই হোক, যেহেতু আমাদের এখন যে অবস্থায় আছে সেভাবে আমরা দেখতে চাই। সেটা হচ্ছে আপনি এপিআইটা তৈরি করেন, আপনাদের বার্ষিক কর্মসূচি চুক্তি প্রস্তুত এইখান থেকে আপনারা তৈরি করেন। এই জায়গায় সার্বিক চিত্র দেন, সেকশন 1 এগুলো বিভিন্ন পূরণ করেন। করার পরে যখন আপনি এই বাটনে দেখেন, মানে সফটওয়্যারটার মানে খারাপ দিকগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। এই জায়গায় তৈরি করলেন, এরপর চলে গেলেন এই জায়গায় গিয়ে আপনি দাখিল করলেন, মানে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায়। ঠিক আছে, এখন আপনি যে দাখিল করার পরে আপনার বস আপনাকে বললো যাও তাহলে এপিআইটা নিয়ে এসে দেখাও আমাকে, তাহলে সেইটা আবার কোথায়, সেটা অনেকে খুঁজে পায় না। এটা স্বাভাবিক, মানে আমাদের সফটওয়্যার ডিজাইনেই এই সমস্যাটা আছে। সেটা হচ্ছে দেখেন, সেটা আছে আবার কোথায়, প্রতিবেদন। আপনি কোনো আপনার আওতাধীন অফিসের এপিএ দেখতে গেলে আপনাকে যেতে হবে আওতাধীন অফিস ব্যবস্থাপনায়, এখানে এপিএ মূল্যায়ন প্রতিবেদনে। আর নিজের এপিএটা দেখতে গেলে আপনি যাবেন প্রতিবেদনের মধ্যে, এবং সেইখানে আপনি সম্পূর্ণ এপিএ দেখুন, এই বাটনে গেলে আপনার এপিএ দেখতে পারবেন। এখন উনি কিন্তু প্রশ্নটা করেছেন এপিএ দেখা নিয়ে না। ওনার আহ, উনি মনে করেন যে এপিএটা দাখিল করলেন, এখন ওনার মধ্যে সন্দেহ যে আজকে তো লাস্ট ডেট ছিল, আমার এটা যে দাখিল হয়েছে আমি কিভাবে বুঝবো আসলে কি দাখিল হলো কিনা, সঠিকভাবে হয়েছে কিনা। হ্যাঁ, এই একটা টেনশন কিন্তু অনেকের মধ্যে থাকে, স্বাভাবিক। তো সেইটার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তো প্রথমে সেটা দেখাই নিচ্ছি যে আপনার এই প্রতিবেদনের মধ্যে আপনার এপিএটা আপনি দেখতে পারবেন, ভিউ কমপ্লিট এপিএ তে গিয়ে নিজের এপিএটা প্রতিবেদনের মধ্যে পাবেন। আর আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে আওতাধীনদেরটা পাবেন। তো আবার কিছু হয়ে গেল নাকি? ভিউ কমপ্লিট এপিএতে যা গেলাম, একটু ওয়েট করি। তো সম্ভবত সফটওয়্যার, আজকের সমস্যাটা সফটওয়্যারে না, আজকের সমস্যাটা আমাদের ক্যাবিনেটে যে ইন্টারনেটের লাইন সেখানে। আমি দেখতে পাচ্ছি যে প্রায় 100, মানে বেশ ভালো রকম রিকোয়েস্ট যাচ্ছে, কিন্তু রেসপন্স আসছে না। আচ্ছা যাক, আসছে। তো যাই হোক, এইখান থেকে আপনি প্রতিবেদন ডাউনলোড করলে আপনার এপিএটা আপনি দেখতে পারবেন, আপনার নিজের এপিএটা। কিন্তু ওনার প্রশ্ন যেটা সেটা এখন আমরা চলে যাব। আপনি এখন খুব টেনশনে আছেন, আপনি দাখিল করলেন, এখন আপনার বস বললেন শিওর তোমার দাখিল হয়েছে। এই শিওর প্রশ্নটার কিন্তু অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে আসলেই কি আমারটা দাখিল হয়েছে। এইটা আসলে যখন আপনি 2-3 জায়গা থেকে দেখতে পারবেন। একটা হচ্ছে আপনাদের এপিএ টিম নামে একটা বাটন আছে, বুঝছেন? এই এপিএ টিমের মধ্যে যিনি, আপনি যাকে টিম প্রধান করেছেন এবং যাকে ফোকাল পয়েন্ট করেছেন, তাদের একটা মোবাইল নাম্বার আপনারা দিয়েছেন। হ্যাঁ, এই মোবাইল নাম্বার এবং যিনি এখন বর্তমানে সেই ব্যক্তি যদি ঠিক থাকে, অর্থাৎ আপনার এখানে দেওয়া তথ্যগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনার এই মোবাইল নাম্বারে একটা এসএমএস যাবে যে আপনার এপিএ দাখিল হয়েছে বা চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে, এই ধরনের মেসেজ যাবে। কিন্তু এই টিমের যদি নাম্বারগুলো ঠিক না থাকে, তাহলে তার কাছে আহ, এই মেসেজ যাবে না, যাবে হচ্ছে অন্যজনের কাছে। মোবাইল ফরম্যাট ঠিক না থাকলে কারো কাছেই যাবে না। আর মোবাইল নাম্বার ঠিক আছে কিন্তু ওই ব্যক্তি এখন আর নাই, এমন যদি হয় তাহলে ওই দেখা যাবে 2 বছর আগে টিম লিডারের কাছে আপনার এসএমএসটা যাবে। এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে এই যে দেখেন এখানে একটা সিস্টেম আইকন আছে, এখানে 12টা আনরিড মেসেজ কিন্তু ব্লিঙ্ক করছে। এইখানেই কিন্তু আপনার জিনিসগুলো আছে। এটা আমরা দেখি না বলেই ব্লিঙ্ক করছে, দেখেন আপনি দেখে ফেললে আর ব্লিঙ্ক করবেন না। ফেসবুকের মতোই, আপনার কোনো নোটিফিকেশন সেটা আপনি দেখলে আর ব্লিঙ্ক করবেন না। সেখানে দেখেন এই যে আপনার চূড়ান্ত এপে দাখিল হয়েছে 3 সপ্তাহ পূর্বে, এবং দেখেন বলে দিচ্ছে আপনার ইনপুট দেওয়া এপিএ টিম প্রধানের নম্বরে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হয়েছে। এই স্ট্যাটাস থেকেও আপনি দেখতে পারবেন যে আপনার এপিএ আসলে কি স্ট্যাটাস আছে, আর অর্থাৎ আপনার দাখিল হয়েছে কিনা, ওই টেনশন থেকে বাঁচানোর জন্য আর কি বলছে। আর একটা উপায় আছে, এটা থার্ড উপায়। সেটা হচ্ছে একটু আগে আমি আমার এপিএটা দাখিল করলাম না, আমার এপিএ দাখিল করার পর আমার এপিএটা ডাউনলোড করলাম। সেই ডাউনলোড করা এপিএটা কোথায় রাখলাম আমি একটু দেখি। আমাদের ডাউনলোড করা এপিএটা
ডাউনলোড করেছি না করলাম না? হ্যাঁ, এই যে জায়গায় আমরা ডাউনলোড করলাম। ও না, সরি, এটা না। তো আমার মনে হয় ডাউনলোড করা হয়নি। আমি আবার আপনাদের এপিআইটা ডাউনলোড করি, ঠিক আছে? নাকি কাদের এপিআইটা আমি ডাউনলোড করলাম এইমাত্র? আচ্ছা, আমি আবার করি। প্রতিবেদনে সম্পূর্ণ এপিআই দেখে যাচ্ছি 2024। একটু সময় লাগবে। হ্যাঁ, এই প্রতিবেদন ডাউনলোড করে গেলাম। বেশ সময় লাগছে। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে। বেশ সময় লাগছে। হুম। এই যে প্রতিবেদনটা ডাউনলোড করলাম, সেই প্রতিবেদনে দেখেন ফুটারে একটা জিনিস লেখা থাকে যে চূড়ান্ত দাখিলের সময় বৃহস্পতিবার 30শে মে বিকাল 4টা 24 মিনিটে ওনারা চূড়ান্ত দাখিল করেছে। তাহলে আপনি তিনভাবে কনফার্ম হতে পারছেন। একটা হচ্ছে মোবাইলে এসএমএস, কিন্তু সেটা আপনাদের অনেকের ক্ষেত্রেই এপিএ টিম লিডার এবং ফোকাল পয়েন্ট সঠিকভাবে এন্ট্রি দেওয়া বা মোবাইল নাম্বার এন্ট্রি যদি ভুল থাকে তাহলে সেটা যায় না। 2 নম্বর সিস্টেম হচ্ছে আপনার অ্যাকাউন্টের নোটিফিকেশনের মধ্যে আপনি পাবেন যে আপনার এপিএটা দাখিল ঠিকভাবে হলো কিনা। আর 3 নম্বর, আপনি এপিএটা তখন ডাউনলোড করে আপনি দেখবেন ফুটারের মধ্যে কি লেখা আছে। এখানে যদি লেখা থাকে খসড়া দাখিলের সময়, তাহলে বুঝবেন শুধু খসড়া দাখিল হয়েছে। চূড়ান্ত দাখিলের সময় চূড়ান্ত দাখিল করা হয়নি লেখা থাকলে বুঝবেন দাখিল করা হয়নি। আর যদি দাখিল হয়ে যায় তাহলে কোন সময় দাখিল হয়েছে সেটা এখানে দেখা হবে। এই রিপোর্টের মধ্যে আমরা এই জন্য এটা রেখে দিয়েছি। আর এইখানে যে সময়টা দেখায় এটা আসলে কোন সময় আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড এই যে, করে। হ্যাঁ, সেই ডেটটা দেখায়। তো সেই ডেট আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই চূড়ান্ত দাখিলের সময়টা বা দাখিলের সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো আপনার যে প্রশ্ন, এটা কি উত্তর আমি দিতে পেরেছি নাকি ভুল জি স্যার, বুঝিয়ে জি দিলাম? স্যার, জি স্যার, বুঝতে বুঝতে পেরেছেন পেরেছি না? স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর থ্যাংক কি ইউ কেউ স্যার। একটু বলবেন? আর কারো কোনো কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন? যে কোনো প্রশ্ন, মানে যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্রশ্ন করা দরকার বা জানা দরকার। হ্যাঁ, আ- আপ- আপনি কি প্রশ্ন করছেন? মানে আমি আমি শুনতে পাচ্ছি না। আপনার প্রশ্নটা শোনা যাচ্ছে না। ও, আপনার মনে হয় মাইক্রোফোনে কোনো সমস্যা আছে, আমরা শুনতে পাচ্ছি না। আপনার ওটা ঠিক হলে পরে আপনি প্রশ্ন করেন আর কি। ঠিক আছে, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমি পরবর্তী অংশে আর কি। যদি আর কোনো প্রশ্ন না থাকে, আপনারা যে কোনো অংশে আমাকে থামাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আর কি। তো এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, এখন যেটা আপনাদেরকে দেখাবো যে এই যে এপিএ দাখিলের সময়সীমা যেভাবে নির্ধারণ করা যায়, একইভাবে আমার এপিএ প্রতিবেদন তৈরির সময়ও নির্ধারণ করা যায়। অর্থাৎ হচ্ছে, এই যে দেখেন, আহ আমি যদি আওতাধীন অফিস ব্যবস্থাপনা থেকে ত্রৈমাসিক প্রতিবেদনে দাখিলের অবস্থায় যাই, সেখানে 2024-25-এর তো এখনো অগ্রগতি প্রতিবেদন দেওয়া হয়নি। আমি 23-24-এর মন্ত্রণালয়ের আওতায় দপ্তর সংস্থার দ্বিতীয় ত্রৈমাসিকটা দেখতে যাচ্ছি যে তাদের দাখিলের অবস্থা কি। সবাই দাখিল করেছে। আমার মনে হয় এই অফিসটা এপিএ করছে না। যদি এপিএ না করে থাকে তাহলে এই অফিসটাকে নিষ্ক্রিয় করে দেওয়া যায়, মানে আমাদের সফটওয়্যারে তাদেরকে হাইড করে ফেলা যায়। আমার মনে হয় বাকি সবাই করেছে, ওনারাই খালি করেননি।
ম্যাক্সিমাম মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত দপ্তর সংস্থা এবং মন্ত্রণালয় পর্যায়ে এই মিসিং গুলো হয় না। মিসিং গুলো হয় আসলে মাঠ পর্যায়ে গিয়ে। ওই যে আমরা আপনাদের ক্ষেত্রেও তাই দেখলাম, প্রস্তুত করা হচ্ছে বা খসড়া দিয়ে দাখিল হয়েছে, এই স্ট্যাটাস গুলো গিয়ে পাচ্ছি আমরা আঞ্চলিক লেভেলের অফিসে। বিভাগীয় অফিসের লেভেলেও আপনারা মোটামুটি ভালো অবস্থায় আছেন, কিন্তু আঞ্চলিক যে অফিসগুলোতে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে এখন আমরা পাচ্ছি। তো যাই হোক, আমি দ্বিতীয় ত্রৈমাসিক দপ্তর সংস্থা না, এখন আমি একটু আঞ্চলিক লেভেলের অফিসগুলো দেখি। হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটি বিটিআরসি তারা দাখিলকৃত নয়। ঠিক আছে। তো এখন আমরা আছি প্রায় ফোর্থ কোয়ার্টার এন্ট্রি দেওয়ার সময়, কিন্তু আমি স্ট্যাটাস দেখছি দ্বিতীয় ত্রৈমাসিকের। এখন এই দ্বিতীয় ত্রৈমাসিককে এখন সে যে মিস করেছে, তাকে যদি আমরা এখন সুযোগ দিতে চাই, ধরলাম আমরা প্রশাসনিকভাবে সিদ্ধান্ত দিয়েছি যে হ্যাঁ ঠিক আছে, তাকে আমরা সুযোগ দিতে চাই, কিন্তু উনি কিন্তু এখন ওই জায়গায় দাখিল করতে গেলে সেভ বা দাখিল বাটন পাবেন না। এখন ওনাকে এই সেভ বা দাখিল বাটন ফিরিয়ে দিবেন কিভাবে, সেইটাই আর কি আপনাদেরকে দেখাবো। যেহেতু আপনারা এপিএ দাখিলের সময় নির্ধারণ খুব সহজে শিখে ফেলেছেন, এটাও আপনারা পারবেন। এই যে আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে এপিএ দাখিলের সময় নির্ধারণ আপনারা একটু আগে দেখেছেন, আমরা এখন এপিএ প্রতিবেদন তৈরির সময় নির্ধারণ দেখব। এই এপিএ প্রতিবেদন তৈরির সময় নির্ধারণে গিয়ে আমি 2023-24 অর্থ বছরের ওইটা ছিল কোন লেভেলের অফিস, ওইটা ছিল হচ্ছে আঞ্চলিক বা বিভাগীয় লেভেলের অফিস, আঞ্চলিক লেভেলের অফিস। এইটা হচ্ছে ছিল কোন অফিসটা আমি দেখি, বাংলাদেশ বিটিআরসি। ঠিক আছে, এই বিটিআরসি, এইটা আমি মাস নির্বাচন করুন আমি পরে দেখাচ্ছি। আজকে থেকে শুরু করে আপনি 1-2 দিন তাদের জন্য সেট করুন, করলেই উনি আবার সেভ বা দাখিল বাটন দুটাই আর কি ফিরে পাবেন। এখন আমাদের সফটওয়্যার যেটা করা আছে, আপনি অ্যাট এ টাইম একাধিক কোয়ার্টারকে ওপেন করে দিতে পারবেন না। এখন যদি ওনার আপনি চতুর্থ কোয়ার্টার কিন্তু ক্যাবিনেট থেকে ওপেন করে দেওয়া আছে এই মুহূর্তে, যে চতুর্থ কোয়ার্টার ইচ্ছা করলে এন্ট্রি দিতে পারবেন। যখনই আপনি কমান্ড দিয়ে তার সেকেন্ড কোয়ার্টার ওপেন করে দিবেন, তখন কিন্তু উনি সেকেন্ড কোয়ার্টারই ওপেন পাবেন, চতুর্থ পাবেন না। ঠিক আছে। তো ওই জন্য ওনাকে আগে বলবেন একটা কোয়ার্টার যেটা খোলা আছে সেটা শেষ করেন, করার পরে দাখিল করে দেন, এরপরে আপনি অন্য একটা কোয়ার্টার খুলে দিচ্ছেন। তো আমি এই সেকেন্ড কোয়ার্টারটা খুলে দিচ্ছি। এই সেকেন্ড কোয়ার্টারটা খুলে দিলে সেটা সেট করুন বাটন দিলেই খুলে যাবে। এটা আমি আপনাদের, নইলে আবার বিটিআরসির অ্যাকাউন্টে ঢুকে তারপর আমাকে চেক করতে হবে খুললো কিনা, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। কিন্তু এখানে কমান্ড দিয়ে এইভাবেই এটা খুলতে হবে। কিন্তু একটা মেনু আমি আপনাদেরকে আলাদাভাবে বোঝানোর জন্য বাদ দিয়ে এসেছি, মাস নির্বাচন করুন। এখন আমরা আলোচনা করেছি একটু আগে যে আমরা চাচ্ছি সেকেন্ড কোয়ার্টারকে আনলক করতে, কিন্তু এখানে তো কোয়ার্টারই লেখা নাই, এখানে লেখা আছে মাস। এখানে তো লেখা থাকা উচিত ছিল কোয়ার্টার নির্বাচন করুন। সেক্ষেত্রে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ একটা ওপেন করে সেট করুন দিলেই হয়ে যেত। তাহলে এখানে মাস লেখা কেন? আসলে সফটওয়্যারটা তৈরি করা ছিল যখন, তখন আমরা একসময় চিন্তা ভাবনা করেছিল ক্যাবিনেট যে এইটা মাসিক, প্রতি মাসে মাসেই প্রতিবেদনটা দিতে হবে, এপি এর অগ্রগতি প্রতিবেদন। পরবর্তীতে এটা কার্যকর হয়নি, কারণ মাঠ পর্যায়ে অনেক লোকবলের অভাব আছে। তো এটা কোনো এক সময় হয়তো বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ওইটা এই সময় থেকে চিন্তা ভাবনা ছিল। এই জন্য এই সফটওয়্যারে যেটা করা আছে, প্রতি মাসে মাসে রিপোর্ট দেওয়ার অপশন দেওয়া আছে। আপনি যেখান থেকে এই অগ্রগতি রিপোর্টটা দেন, আমি সেই জায়গায় যাচ্ছি। এই যে অগ্রগতি প্রতিবেদন ধরলাম দ্বিতীয় ত্রৈমাসিক অর্জন দিন, এখানে যদি আপনারা যান তাহলে দেখবেন, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এটা অলরেডি দাখিল করা হয়ে গেছে, এই জন্য উপরে দেখাচ্ছে যে কোন সময় এটা দাখিল হয়েছে। যদি দাখিল করা না থাকতো তাহলে এখানে পাইতেন সেভ বাটন, এখানে পেতেন দাখিল বাটন। তো যাই হোক, এইখানে আমি যেটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেখেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3টা মাস থাকে। আপনারা এন্ট্রি দেন, এটা সেকেন্ড কোয়ার্টার যদি হয় তাহলে আপনি এন্ট্রি দেন ডিসেম্বরের ঘরে। এটা যেহেতু দাখিল হয়ে গেছে এই জন্য লাল বাটন আসছে, কিন্তু নইলে আপনি এখানে এন্ট্রি দিতে পারতেন। অথবা আমি যদি এখন ফোর্থ কোয়ার্টারে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা এন্ট্রি দেওয়া যাবে। আর একটু ওয়েট করে দেখি। হ্যাঁ, এই যে যেটা বলছিলাম যে ফোর্থ কোয়ার্টার ওপেন করে দেওয়া আছে বলে এখানে দেখেন সেভ বাটন এবং দাখিল বাটন আছে। এবং দেখেন জুন মাসের ঘরে আমি কিন্তু এন্ট্রি দিতে পারছি। অর্থাৎ আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি,
আমরা প্রতি মাসে এন্ট্রি দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে আমরা প্রতি মাসে কি করতাম, এপ্রিল মাস খুলে দিতাম, এরপরে মে খুলে দিতাম, তারপরে জুন খুলে দিতাম, তিনটা মিলে এই চতুর্থ ত্রৈমাসিকের রেজাল্টটা আসতো। কিন্তু এখন যেটা করা আছে যে আপনারা কি করেন, প্রত্যেক কোয়ার্টারের লাস্ট মাসে এসে এই 3 মাসের মোট রেজাল্টটা বসায় দেন। এই জন্য এইখানে সময় নির্ধারণের ক্ষেত্রে মাস দেওয়া আছে। এখন যদি আপনি সেকেন্ড কোয়ার্টার ওপেন করতে চান, তাহলে সেকেন্ড কোয়ার্টারের সর্বশেষ মাস হচ্ছে ডিসেম্বর মাস। আমি ডিসেম্বর সিলেক্ট করে সেট করুন দিলেই আপনার এখানে এই ডিসেম্বর লেখা মাসটা খুলে যাবে এবং সেইখানে আপনি এন্ট্রি দিতে পারবেন। তো এই জন্য এই জায়গায় 12টা মাস উল্লেখ করা আছে, নট 4টা কোয়ার্টার উল্লেখ করা নাই। এই জিনিসটা আপনাকে এখানে খেয়াল করতে হবে। একইভাবে কেউ যদি অলরেডি দাখিল করে ফেলে, তাহলে সে এই অগ্রগতি থেকেই দেখেন প্রত্যেকটার নিচে সম্পাদনার জন্য রিকোয়েস্ট করা যায়, একবার করা যায় এবং সেটা ওই নির্ধারিত সময়ের মধ্যেই একমাত্র পারা যায়। যদি নির্ধারিত সময় পার হয়ে যায়, তা আপনি দাখিল করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনাকে এই বাধ্যতামূলক উন্মুক্তকরণ একটু আগে যেটা দেখালাম ঠিক একইভাবে যে অলরেডি দাখিল করে ফেলেছে তাকে আপনি টিক দিয়ে সেট করতে হবে। আর যে একবারেও দাখিল করে নাই তার ক্ষেত্রে টিক না দিয়ে সেট করে দিতে হবে, তাহলেই তার অগ্রগতি প্রতিবেদন আনলক হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমি একটু সামারি করি, যেহেতু আমাদের নেটের কারণে একটু সমস্যা হয়েছে। আমি মূলত আপনাদেরকে ফোকাস করতে চেয়েছি এপিএ দাখিলের সময় নির্ধারণ কিভাবে করবেন। এপিএ দাখিলের সময় নির্ধারণ করে আপনি তারকে বলবেন যে আপনি 10 মিনিট পরে ট্রাই করেন এবং লগ আউট করে লগ ইন করেন। আর ওখানেও কিন্তু যে একবার দাখিল করে ফেলেছে তাকে আপনি আবার ওপেন করে দিতে গেলে বাধ্যতামূলক উন্মুক্তকরণ করতে হবে। আর এই প্রতিবেদনের ক্ষেত্রেও তাই, যে একবার দাখিল করে ফেলেছে, ধরলাম সেকেন্ড কোয়ার্টার সে দাখিল করে ফেলেছে, তাকে আপনি আবার সেকেন্ড কোয়ার্টার ওপেন করে দিতে চান, তাহলে আবার আপনাকে বাধ্যতামূলক উন্মুক্তকরণে ক্লিক করতে হবে। আর নিজের এপিএ তার দাখিল হলো কিনা সেটা দেখার জন্য আপনার 3টা অপশন আমরা বলে দিয়েছি। একটা হচ্ছে সিস্টেম নোটিফিকেশন, একটা হচ্ছে এসএমএস যাওয়া, এসএমএস যাওয়ার ক্ষেত্রে কি সমস্যাটা আমি জানিয়েছি আপনাদেরকে। আর একটা হচ্ছে যে আপনি নিজের প্রতিবেদনটা ডাউনলোড করলে ফুটারের মধ্যে আপনি দেখতে পারবেন যে কোন সময় কি হয়েছে আপনার এপিএটার, সেটার একটা স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। তো এইটা ছিল আসলে আপনাদের মূল মূল আলোচনা আজকে আমাদের, যে আপনারা কিভাবে দেখেন, সরি, যে আপনারা কিন্তু এই যে এখন পর্যন্ত আমরা যা দেখালাম তার কোনোটাই কিন্তু আপনার নিজের এপিএতে আপনি করতে পারবেন না। আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করে আছেন, ধরলাম আমি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, আমি আমার নিজের এপিএতে কিন্তু কোনো পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ওপেন করে দিচ্ছে। আপনি তাহলে কি দেখলাম আজকে, আপনার আওতায় যে অফিসগুলো আছে তাদেরকে আপনি কিভাবে ওপেন করে দিবেন। এখন কেউ না কেউ তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনাদের আজকে যারা ট্রেনিং এ যুক্ত আছেন তাদেরকে আমি দেখালাম কিভাবে আপনি আপনার আওতাধীন অফিসগুলোকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিভাবে লক আনলক করতে পারবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম। আপনার সহযোগিতার কারণে যিনি এপিটা তৈরি করছেন তিনি সময় মতো লাইন আপ হতে পারবেন। একটা সময় ছিল আমাদের সফটওয়্যারে এমন করা ছিল যে খসড়া এপিএ দাখিল না করলে আপনি চূড়ান্ত করতে পারবেন না, চূড়ান্ত দাখিল না করলে আপনি প্রথম কোয়ার্টারের অগ্রগতি প্রতিবেদন দিতে পারবেন না, প্রথম কোয়ার্টার না দিলে আপনি দ্বিতীয় কোয়ার্টার দিতে পারবেন না। এই নির্ভরশীলতা আমাদের সফটওয়্যারে করা ছিল। কিন্তু পরবর্তীতে এই মাঠ পর্যায়ের জন্যই আমরা দেখলাম যে কেউ কেউ ফার্স্ট কোয়ার্টার দাখিল করতে ভুলে যাচ্ছে, এখন সেকেন্ড কোয়ার্টার ওপেন আছে, উনি সেকেন্ড কোয়ার্টার করতে পারছেন না যেহেতু উনি ফার্স্ট কোয়ার্টার দেন নাই। আবার অনেকের ক্ষেত্রে চূড়ান্ত দাখিল করেন নাই বলে সে থার্ড কোয়ার্টার দিতে পারতেছেন না, বা থার্ড কোয়ার্টারে এসে উনি টের পাচ্ছেন যে আমি আর দিতে পারতেছি না। তো এই জন্য আমরা যেটা করেছি, এই নির্ভরশীলতা উঠিয়ে দিয়েছি যাতে আপনারা সবাই সহজে কাজ করতে পারেন। আপনি যদি কেউ এখন চূড়ান্ত দাখিল না করেন, ঠিকই আপনি ফার্স্ট কোয়ার্টারে গিয়ে ফার্স্ট কোয়ার্টার দিতে পারবেন, সেকেন্ড কোয়ার্টার দিতে পারবেন। এই নির্ভরশীলতাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের কাজের সুবিধার জন্য। ঠিক আছে, অর্থাৎ এখন শুধুমাত্র নির্ভরশীলতা আছে এরকম যে খসড়া দাখিল না করলে আপনি চূড়ান্ত দাখিল করতে পারবেন না, কিন্তু আপনি চূড়ান্ত দাখিল না করলেও শুধু খসড়া দাখিল করেছেন তাহলেও আপনি ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার সবই দিতে পারবেন। তো এতটাই সহজ করা আছে এই মুহূর্তে। তো এই জিনিসগুলো আপনারা একটু ব্যবহার করতে হবে, ব্যবহার না করলে আপনারা নিশ্চয়ই আমি দেখেছি প্রত্যেক মন্ত্রণালয় যারা এপিএ ফোকাল পয়েন্ট এবং টিম লিডার তারা নিজেদের মধ্যে একটা হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করে তারা এই সহযোগিতাটা করে থাকেন। ধরেন আপনি এই মুহূর্তে আপনার একটা ভুল বের হলো, এখন এটা আনলক করে নেওয়া দরকার, আপনি সেটা হোয়াটসঅ্যাপে লিখলেন, লেখার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টিম লিডার
সেটা অফিস প্রধানের সঙ্গে আলোচনা করে যে ওনারকে আসলে ওপেন করে দেওয়া উচিত কি। হ্যাঁ ঠিক আছে বলেন, ঠিক আছে ওপেন করে দাও। তখন আপনি এটা ওপেন করে দিলেন। এই কাজগুলো আবার ওপেন করে দেওয়ার পরে কিন্তু আপনাকে দেখেন জানাতে হচ্ছে যে তুমি 10 মিনিট পরে লগ ইন করো, পুনরায় লগ আউট করে লগ ইন করো। তার মানে এই কমিউনিকেশন গুলো যেন আপনাদের সহজ হয়, যেন আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিতে পারেন। সেই গ্রুপের মাধ্যমে আপনারা সহজে সমন্বয় করতে পারবেন। আর আপনাদের এপিআই তে পিছায় পড়লে আপনারা এগুলোকে ঠিকঠাক করে নিতে পারেন, তবে সেটা মাঠ পর্যায়ের জন্য আর কিছুদিন আর। তো এইটা ছিল মূল আলোচনা। আমি আরো কিছু আলোচনা ছোটখাটো আছে। তার আগে এখন আমি যতটুকু বললাম এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো অভিজ্ঞতা বিনিময় আছে কিনা, আবার আপনাদের এন্ডে আমি একটু সুযোগ দিতে যাচ্ছি যে আপনারা কিছু বলতে চান কিনা এই বিষয়ে, বা কোনো সাজেশন আছে কিনা আপনাদের। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসলাম। ময়মনসিংহ জোন থেকে সহকারী প্রকৌশলী মিজান বলতেছিলাম। জি জি। স্যার, আপনি বলেন যে সম্পাদনের বিষয় আমরা চূড়ান্ত অথবা খসড়া এটি দাখিল করলাম, যদি আমার মনে হয় যে ঠিক আছে, তাহলে তো সম্পাদনের বিষয় আসবে না। না, থ্যাংক ইউ। সেক্ষেত্রে না। মানে আমরা আসলে মূলত আজকে আলোচনাটা করছি কি জন্য, যে দেখেন আমরা প্রথমে দেখেছি এপিএ দাখিলের অবস্থা। সেই দাখিলের অবস্থা গিয়ে দেখলাম কিছু কিছু অফিস মিস করে গিয়েছে। অর্থাৎ আপনি এখন কিন্তু 2024-25 অর্থ বছর এপিএ শুরু হওয়ার সময়, এই সময়ে গিয়েও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অফিস মিস করে গিয়েছে। আবার আপনি দেখবেন যে 2-3 মাস পরে ফার্স্ট কোয়ার্টার অনেকে মিস করে যাবে। এই মিসগুলোকে আপনি এমন না যে তাকে আদর করে খুলে দিবেন, তা না, তাকে ভর্ৎসনা করেন যে আপনি কেন মিস করলেন। কিন্তু তারপরে তো আপনার একসময় অফিসের সিদ্ধান্ত হতে পারে যে না ঠিক আছে, তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার। এই যখন ডিসিশনটা হবে, তখন আপনি তাকে কিভাবে লক আনলক করে দিবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখালাম। এখন ধরলাম যে আপনার অফিসে প্রায় আমি দেখলাম যে 30-40টা অফিস মিস করেছে এই আঞ্চলিক লেভেলের এরকম। এখন এই 30-40টা অফিসে যদি শুধু মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করে যে আমারটা একটু আনলক করে দেন, তখন মন্ত্রণালয়ে চাপে পড়ে যাবে। তখন ওই করবে কি করবে না, তারটা কিভাবে করতে হবে, এক্সিকিউট হলো কিনা, এটা একটা বড় কাজ। এই জন্য যেটা আমরা আসলে মূল উদ্দেশ্য, আপনি যদি আঞ্চলিক বা বিভাগীয় লেভেলের অফিস হন তাহলে আপনি দপ্তর সংস্থাকে বলেন, দপ্তর সংস্থা যারা আছেন তারা সমস্যায় পড়লে মন্ত্রণালয়কে বলেন, মন্ত্রণালয় সমস্যায় পড়লে তারা ক্যাবিনেটকে বলুক। এইভাবে এই অর্গানোগ্রামটাকে আপনাকে মেনটেন করতে হবে। জি স্যার। ঠিক আছে। এখন এখন হ্যাঁ, আর কেউ যদি প্রশ্ন করেন কোনো প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি হ্যাঁ স্যার। কুমিল্লা জোনের স্টুডেন্ট নেব। জি। আজকে ওই যেমন দেখলাম স্যার, আপনি আমার এপিএটা আমি খসড়া দাখিল করার পর জি। চূড়ান্ত দাখিলের জন্য খুলে দিয়েছেন। আচ্ছা এখন আচ্ছা। আমি কি স্যার চূড়ান্ত দাখিলটা আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের সাথে সই করার পরে দাখিল করলে ভালো হয়? হ্যাঁ, সই না আসলে, সই করা বলতে আমাদের সফটওয়্যারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি দাখিল করা মাত্রই আমরা ধরে নিব এটা আসলে সই চূড়ান্ত। হয়েই আছে। হ্যাঁ, মানে আমরা স্বাক্ষর, আমাদের নতুন সফটওয়্যারে এটা স্বাক্ষর পড়ে যাবে। আপনার ই নথি থেকে স্বাক্ষরটা পড়ে যাবে অটোমেটিক সফটওয়্যারে। ইচ্ছা করলে আপনি ই নথির মাধ্যমে স্বাক্ষরিত করতে পারেন, কিন্তু আপনি সফটওয়্যার দাখিল করেছে মানেই স্বাক্ষরিত। আমরা আমরা ধরে নিব যে আপনি হয়তো হার্ড কপিতে স্বাক্ষর নিয়ে রেখেছেন বা তার কাছে অনুমতি নিয়েছেন। ঠিক আছে, তার মানে দাখিল করলে অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে দাখিল করতে হবে। এখন আপনি নিশ্চিত হয়ে তারপর চূড়ান্ত দাখিলটা করে দিবেন। আমি মনে হয় বেশি দিনের জন্য ওপেন করে দিইনি আপনাকে, 5-6 দিন বা 7 দিনের জন্য ওপেন করে 30 তারিখ দিয়েছি। পর্যন্ত স্যার। হ্যাঁ 30 তারিখ পর্যন্ত, তাহলে ওই অনুসারে আপনারা এটাকে দাখিল করে নেবেন। এই যে যে কাজটা আপনাদের দেখালাম সেই কাজটা আপনারা এখন নিজেরা নিজেরা করবেন আর কি। জি এখন স্যার। আমি আরেকটা জিনিস আপনাদেরকে এক স্টেপ আগায় আর কি একটু জিনিস আপনাদেরকে জানাতে যাচ্ছি, মাত্র 5 মিনিট সময় আছে। আর কারো মাথায় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু মাথায় সেট করে নেন আর আমাকে বলবেন আর কি, প্রশ্ন আমার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর কি। তো এখন আমি যেটা আপনাকে বলবো, আমাদের একটা সফটওয়্যারের সমস্যা কি দেখেন আপনি চিন্তা করে। ধরেন আপনি বললেন যে একটা অফিস বললো যে আমার আসলে এপিএ সবই ঠিক আছে, খালি আমি ক এর জায়গায় কা হবে, আমি আকারটা দিতে ভুলে গেছি, এটা আমার ঠিক করতে হবে। এখন দেখেন, আপনি তো যখন আনলক করে দিচ্ছেন তাকে, তাকে তো আপনি শুধু ওই কায়ের জায়গায় আনলক করে দিচ্ছেন না, আপনার এপিএটা আনলক করে দেওয়া মাত্র পুরা এপিএটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই তো, মানে পুরো এপিএটাই আবার এডিট করার অপশন উনি পেয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, উনি কয়েক জায়গায় কা তো করলেনই, আবার উনি হয়তো দু একটা টার্গেট চেঞ্জ করে নিলেন। উনি ওনার এপি এর যে সূচকটা আছে সেখানে হয়তো বলা ছিল সভা অনুষ্ঠিত, আপনি ওইখানে করতে পারেন সভার সিদ্ধান্ত বাস্তবায়ন। সভা অনুষ্ঠিত অনেক সহজ টার্গেট, সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অনেক বড় টার্গেট। এখন ছিল সিদ্ধান্ত বাস্তবায়ন, আপনি সভা অনুষ্ঠিত করে নিলেন। অর্থাৎ আমার সোজা কথা হচ্ছে যে কেউ যদি অসৎ উদ্দেশ্য থাকে, কারো যদি অসৎ উদ্দেশ্য থাকে,
তাহলে আপনাকে বললো আমি কয়ের জায়গায় কা করব, কিন্তু কাজ করে নিল সে অনেকখানি চেঞ্জ। এখন এইটার জন্যই আমাদের অডিট ট্রেল আছে ক্যাবিনেটে, কিন্তু সবসময় তো অডিট ট্রেল করবে না, ঠিক আছে, যদি বাই চান্স মিস হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে একটা প্রস্তাব দিব, যদি খুব ছোটখাটো পরিবর্তন থাকে তাহলে তাকে লক বা আনলক না করে দেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আমার স্ক্রিনশটটা আরেকবার দিচ্ছি। প্রত্যেকের অ্যাকাউন্টেই আছে, এটা মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট হোক বা যে কারো অ্যাকাউন্টেই। এই আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে দেখেন একটা অবসর আছে, এপিএ অথবা অর্জন হালনাগাদ করা। আপনি যদি এপিএ হালনাগাদ করায় যান, এটা কোন অর্থ বছরের কোন অফিসের সিলেক্ট করে আপনি এপি এর কোন অংশ, আপনি যে কোনো অংশে গেলেই হবে। আমি ধরলাম সার্ভিস চিত্রে আপডেট এপিএ তে যদি যান, তাহলে তার এপিএ আপনি সব জায়গায় পরিবর্তন করে দিতে পারবেন। অর্থাৎ আওতাধীন অফিসের যে কারো এপিএ আপনি নিজেই এডিট করে দিতে পারবেন। এখন শুধু ক থেকে কা করার জন্য ওনাকে আনলক করে দেওয়ার রিস্কের চেয়ে এই জায়গায় হয়তো গয়ের জায়গায় গা হবে, আপনি আকারটা নিজে বসায় দেওয়াটাই বেটার। দেখেন শুধুমাত্র এখানে আমি অ্যাড এডিট বাটনে গিয়ে এই গয়ের জায়গায় গা করে দিলেই হয়ে যাচ্ছে। অর্থাৎ আওতাধীন অফিসের এপি এর সবকিছু পরিবর্তন করার ক্ষমতা আপনার ঊর্ধ্বতন অফিসের আছে। এই আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে এপি এবং অর্জন হালনাগাদ করা, শুধুমাত্র এপিএ চেঞ্জ করা না, অর্জন হালনাগাদ করা যদি আপনি যান, ধরলাম 2024-25 অর্থ বছরে আপনার এই কল্যাণপুর বাস ডিপোর আমি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার যেটাই বলেন না কেন, দেখেন এখানে একসাথে সবগুলো দেখা যায়। এই যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার সব এক পেজের মধ্যেই আছে। আমি যে কোনো জায়গায় এন্ট্রি দিয়ে, এখানে ওনারা হয়তো কোনো এন্ট্রি দেন নাই, ও ফার্স্ট কোয়ার্টারটা এন্ট্রি দিয়েছেন নাকি না কোনোটাই দেন নাই। তো আপনি যে কোনো জায়গায় যে কোনো ভ্যালু বসায় দিতে পারবেন। হ্যাঁ, এই যে ভ্যালু বসাই দিতে পারবেন, প্রমাণক দিতে পারবেন, মন্তব্য করতে পারবেন, অর্থাৎ সবকিছুই আপনি করতে পারবেন। এখন সবকিছু করে আপনি তো ঠিক করতে পারবেন। এখন একটু আগে আমি বলেছিলাম যে আওতাধীন অফিসের মধ্যে কেউ যদি দুরভিসন্ধি থাকে, তার কয়েক জায়গায় কা করতে গিয়ে সে সবকিছু চেঞ্জ করে ফেলো। আবার এমন হতে পারে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অফিসে কেউ একজন আপনার এই পে চেঞ্জ করে দিতে পারে, তখন কি করবেন? এইটার জন্য হচ্ছে সেই অডিট ট্রায়াল। যদি কোনো ডিসপিউট তৈরি হয় যে না, আরে আমার এই পেতে এরকম ছিল না, তাহলে কে চেঞ্জ করে দিল, সেক্ষেত্রে আমাদেরকে একটু রিকোয়েস্ট করতে হবে। মানে যে সে বলতেছে আমি তো করি নাই, সে বলতেছে আমি করি নাই, এইসব ক্ষেত্রে আমরা অডিট রিলিজ করব। এবং তখন আমরা বের করতে পারবো যে কে কোন আইডি থেকে কত তারিখে কোন সময় কোন ব্রাউজার দিয়ে কোন কম্পিউটার থেকে এই চেঞ্জটা করেছে। তখন সেই অনুসারে একটা অনুমান করা যাবে যে এটা কে হতে পারে। ঠিক আছে? তো এই ফিচার গুলো দেখেন, তার মানে এপিএ পরিবর্তন করার ক্ষমতাও আপনাদের হাতে দেওয়া আছে। তার মানে আপনারা কিন্তু বলতে পারেন যে এপিএ রিলেটেড সকল কন্ট্রোল আপনাদের অ্যাকাউন্টে দেওয়া আছে। তো সেটাকে একটু ব্যবহার করবেন, এবং যখন ক্ষমতা মানুষের হাতে আসে তখন সেটাকে তো অবশ্যই তার একটা ওয়াইজলি ইউজ করতে হবে, অর্থাৎ জ্ঞান দিয়ে আপনাকে ইউজ করতে হবে, আপনাকে অনুমতি নিয়ে করতে হবে, আপনাকে চিন্তা চেতনা খাটাতে হবে যে কোনটা চেঞ্জ করতে পারবেন কোনটা পারবেন না। আপনারা গণনা পদ্ধতি নামে একটা শব্দ শুনেছেন, যে গণনা পদ্ধতি ওটা কি জিনিস? সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার 4টা কোয়ার্টারে আপনারা যে এন্ট্রি দেন, সেটা 4টা কোয়ার্টারে একটা যোগ করবে না বিয়োগ করবে না গুণ করবে, এইটা তাকে চিনায় দেওয়া। তার মানে গণনা পদ্ধতি কিন্তু এপি এর কোনো অংশ না, এটা জাস্ট করে সফটওয়্যারের ক্যালকুলেশন মেথড। এইটা যদি কেউ চেঞ্জ করতে চায় বছরের যে কোনো সময়, আপনার কোনো আওতাধীন অফিস যদি বলে, তাহলে আপনি খালি চেঞ্জ করে দিবেন। এই যে দেখেন আপনার এই আওতাধীন অফিস ব্যবস্থাপনা আমার গণনা পদ্ধতি এপি এর অংশ, তাহলে আমাকে যাইতে হবে এপিএ হালনাগাদ করাতে গিয়ে। ধরলাম 2024-25 অর্থ বছরের আমার ঢাকার এই অফিসের আমি গণনা পদ্ধতিটা চেঞ্জ করব। একটু ওয়েট করতে হবে। দেখেন এইখান থেকে গিয়ে আমি ম্যানেজ ওয়েট অ্যান্ড টার্গেটে গিয়ে, আপনার এপিএটা যেভাবে তৈরি করেন সেইভাবেই কিন্তু সম্পূর্ণ। এই গণনা পদ্ধতিটা হয়তো তার সমষ্টি ছিল, সে বলতেছেন আমার গড় লাগবে, দিয়ে আপনি সেভ করে দিবেন। এই কাজটার জন্য কোনো অনুমতি লাগবে না, কারণ এটা সফটওয়্যারের একটা গণনা পদ্ধতি। কিন্তু কেউ যদি বলে যে আমার এই যে 325 জায়গায় এই যে অসাধারণ লক্ষ্যমাত্রাটা 325 জায়গায় 350 করতে হবে, এইটা কখনোই নিজের রিস্কে করবেন না। এটা অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নেবেন, আপনার অফিসে যিনি আছেন যে উনি এটা করতে চাচ্ছে আসলে করবো কিনা। ঠিক আছে? কারণ টার্গেট চেঞ্জ করা খুব রিস্কি। আরেকটা বিষয়, ধরেন এই যে কর্মসম্পাদন সূত্র, এইটার ভাষা ভাষা চেঞ্জ করতে চান, এই ভাষা চেঞ্জ করাও কিন্তু রিস্কি। এটা অবশ্যই অনুমোদন নিয়ে করবেন।
কিন্তু গণনা পদ্ধতি এটা কোনো বিষয় না। আপনার ধরেন গত বছরের অর্জন, প্রকৃত অর্জন, এগুলো কিন্তু যদি আপনার ডেটা থাকে আপনি চেঞ্জ করে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু টার্গেটের ঘরে হাত দিবেন না। এই সূচক এবং কাজের এককে, মানে একক না, সরি, এই ভাষার মধ্যে কোনো পরিবর্তন আনতে দিবেন না, অনুমতি ছাড়া আর কি। তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে চেঞ্জ করলেও আপনাদের অত ভয়ের কিছু নাই, এটা নিয়ে কোনো সমস্যাও হবে না। ঠিক আছে? তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? 11:32 বাজে। আমি সরি যে আপনাদের মাঝে একটু ডিস্টারবেন্স পোহাতে হয়েছে আজকে আমাদের নেটওয়ার্কের জন্য, কিন্তু কোনো বুঝতে অসুবিধা, যত সিলি হোক আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা ভবিষ্যতে যদি আপনাদের কোনো প্রশ্ন মাথায় আসে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিবেন, আমি ফোন এতজন একটা ধরতে পারবো না, হোয়াটসঅ্যাপ করে দিলে আমি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে, স্যার কি যুক্ত আছেন স্যার মন্ত্রণালয় থেকে? জি জি আছি আমি, হ্যাঁ। স্যার তাহলে আপনি কিছু বলবেন স্যার, মানে আমি এখন শেষ করতে চাচ্ছি স্যার। হ্যাঁ, এই আপনাকে ধন্যবাদ। আর স্যার, আমাদের যারা প্রশিক্ষণ নিয়েছে তারা সকলেই আশা করি আগের চেয়ে অনেক ভালো বুঝেছে, এবং আমাদের আহ, এই আগামী অর্থ বছরে এপি এর কার্যক্রম আরো ভালোভাবে চলবে। এরপর যদি আমাদের কোনো কেউ সমস্যা হয়ে থাকে, আপনারা আশা করি আপনাদের সাপোর্ট সেন্টার থেকে আমাদেরকে সাপোর্ট দিবেন। স্যার, এই স্যার, বিভাগের আসলে কার্যক্রম অনেক ব্যাপক, এবং অনেক সংস্থা অনেক বেশি, যার কারণে আমাদের অনেক সময় সময় মতো চিঠিগুলি করসপন্ডিং একটু সমস্যা হয়। তারপরে ইফেক্টিভ ওয়েতে ইমেল বা মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে যদি আপনারা জানান এবং আমাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে আমরা এপিএ তে ভালো করতে পারবো আশা করি। স্যার, 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 আপনি ধন্যবাদ কষ্ট স্যার। করে ক্লাস নিয়েছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য স্যার, স্যার, ক্যাবিনেট ডিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের পক্ষ থেকে। স্যার, স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। স্যার আমি চ্যাট বক্সে স্যার আমার মোবাইল নাম্বারটা শেয়ার করেছি স্যার, সবাই একটুখানি নোট নিয়ে নেন, তারপরে আমি মিটিংটা শেষ করে দিচ্ছি স্যার। আরেকটা বিষয় স্যার, আমাদের অর্থ বিভাগের সার্কুলার অনুসারে আমাদের একটা ছোট্ট অনারিয়াম আছে স্যার, অনলাইনের ক্লাস মানে সেশন হলে স্যার মাত্র 300 টাকার একটা অনারিয়াম, একটু কষ্ট করে দিয়ে দিলে স্যার আমাদেরকে অনারিয়ামের হাজিরা সিটগুলো আমরা আজকে এটা প্রেরণ করে দেবো আপনাদেরকে স্যার। হাজিরা শিটটা কি আপনার এই যে চ্যাট বক্সে দিবেন, আর একটা ইমেল অ্যাড্রেস যদি একটু দিয়ে স্যার দেন। চ্যাট বক্সেও আমরা দিয়েছি স্যার, কিন্তু ইমেল অ্যাড্রেস তো আসলে সবারটা আমাদের কাছে নাই স্যার। তো না, আপনার চ্যাট, আপনাদের ইমেল অ্যাড্রেসটা, মোবাইল ও নাম্বারটা চ্যাট বক্সে হ্যাঁ দিয়ে স্যার, দেন। এটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, আপনারা সকলেই তাহলে নির্দেশনা অনুযায়ী হাজিরা শিটটা ফিল আপ করে স্ক্যান করে বা ছবি তুলে এটা ওই ইমেলে পাঠিয়ে দেন, মোবাইল নাম্বার সহ, দেন ওনারা বাকি ব্যবস্থা নেবে। স্যার, ধন্যবাদ স্যার। তাহলে স্যার আমরা স্যার আমরা তাহলে মিটিংটা শেষ করছি স্যার। আমাদের একজন মনে হয় ও, উঠাইছে, আরিফুল রহমান। হ্যাঁ, আপনি বলেন। কোনো প্রশ্ন আছে? প্লিজ প্লিজ যদি প্রশ্ন করেন কেউ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমি এবিএম আরিফুর রহমান, ডিএমটিসিএল এর ফোকাল পারসন। তো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে মোটামুটি, আগে থেকে আমরা সড়ক পরিবহনের আন্ডারে যেহেতু আমরা ট্রেনিংও নিয়েছি। আমি ছুটিতে থাকা অবস্থায় এখানে অন্য একজন অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার নাম ছিল, তা আমি সেটা মেসেজে দিয়ে দিয়েছি। আমি এখানে উনি আর জয়েন করেন নাই, যেটা মাহবুবুর রহমান উনি জয়েন করেন, আমি জয়েন করেছি, এটা আপনার অবগতির জন্য আর কি। জি জি, আমার thank ইমেইল আইডিতে কোনো তথ্য পাই নাই, যদি কোনো you. ইয়ে থাকে তাহলে জানানো খুশি হব। জি, অবশ্যই। থ্যাংক ইউ। আর ওই আমার নাম্বারটা সবাই রাখবেন, যদি কোনো সমস্যার সমাধান না হয় অনেকদিন ধরে, যে আপনাদের মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা সমাধান করতে পারছে না, তাহলে আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবেন আপনাদের সমস্যাটা, আমরা আশা করি 24 ঘন্টার মধ্যে আপনাদেরকে সলভ করে দিব। তা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর নোটিশ বোর্ডে আজকের এই মিটিং এর রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন এই সন্ধ্যার মধ্যে। স্যার আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জি, স্যার।